आज 5 नवंबर सन 1985 हम बंगला के सुप्रसिद्ध नाट्यकार, निर्देशक, अभिनेता श्री मनोज मित्र से बातचीत रिकॉर्ड कर रहे हैं। मनोज दा, আমরা খুব খুশি যে আপাতত আজকে আপনাকে আমরা ধরতে পেরেছি, আমি তাই বলবো। তবে লজ্জার মোটে ব্যাপার নয়, আমরা বুঝতে পারতাম যে অসুবিধে নিশ্চয়ই কিছু ছিল। এখন মাত্র আপনার আর অরুণ মুখার্জি দুজনেরই বাকি রয়ে গিয়েছিল। আপনারটা হয়ে গেলে এবারে ওকে একটা চিঠি দেবো যে এখন তুমি একা রয়ে গেছো, এবারে চুপচাপ একদিন চলে এসো। আচ্ছা, নাট্যশোধ সংস্থানের কাজের সম্পর্কে আপনাকে কিছু বলবার দরকার নেই। আপনাকে এর আগেও আমরা পেয়েছি আমাদের মধ্যে, আর আপনি জানেন আমরা কি কাজটা করছি। আমাদের এই যে ডকুমেন্টেশনের উদ্দেশ্যটা হলো যে আমরা যাতে কিছু প্রামাণিক অথেন্টিক মেটেরিয়াল লোকেদের সম্পর্কে রাখতে পারি। অন্যরাও পরের সম্পর্কে কমই বলেন, আমরাও কোথায় কত লেখি কার সম্পর্কে, কাজের সম্পর্কে হয়তো একটু লিখলাম, কিন্তু ব্যক্তির হিসাবে তো খুব কমই লেখা হয়। আর অনেক কিছু থেকে যায় যেটা নিশ্চয়ই নিজে কথা বললে বলা যায়। আপনার অভিজ্ঞতার কথাটা, আপনার ফর্ম আপনি ফিল ইন করে পাঠিয়ে দিয়েছিলেন, সেটা আছে আমার কাছে। তাতে কতগুলো তথ্যগত জানা হয়েছে। তবে আমরা আরো একটু ডিটেলে আপনার মুখে জানতে চাইব, আপনার হিস্টোরিক্যালি আপনার সম্পর্কে ব্যাপারটা জানতে চাইব। আমরা খুব ক্রিটিক্যাল এটাতে হতে চাইছি না, কেন ক্রিটিক্যাল ব্যাপারটা অনেকেরা করেন, তার অনেক ঝামেলাও থাকে। আমাদের হিস্টোরিক্যাল ব্যাপারটা আছে, তা আপনার সম্পর্কে আপনার মুখে জানতে চাই। আপনার জন্ম কবে, কোথায়, আপনার ছোটবেলার কথাগুলো, আপনি কি করে নাটকের সঙ্গে জড়িয়ে পড়লেন। শ্রমিক এলে আরো খুব ভালো হবে, আমার অভিজ্ঞতা খুব কম, তবে আপনার কথার মাঝ দিয়ে অনেক কথাগুলো জানতে পারবো আর প্রশ্নটা করতে পারবো। তা আপনি ওটা থেকে আরম্ভ করুন। তারপর আপনার তো নানান দিকে নাট্যলেখন, নির্দেশনা, অভিনয়, তারপর ফিল্মের কাজ, ফিল্মেরও তো কাজ আপনি প্রচুর করছেন এখন, তো ওইগুলো সম্পর্কে আমরা জানতে চাইবো। আপনি খোলা মনে মুক্তভাবে কথাটা বলুন, একদিনে শেষ না হলে আর একদিনে বসবো, তবে চাই আপনি মুক্তভাবে কথা না, আজই শেষ হয়ে যাবে। খুব বড় ইতিহাস তো নয়, কৃষ্ণ ইতিহাস, আর কোনো ইতিহাসের দিকে এমনভাবে তাকাইনি বা এইভাবে ভাবিনি কি করলুম, কখন করলুম। তো আজ আপনার এখানে এসে তো সেই দিকে তাকাতে হচ্ছে, অতীতের দিকে। সাজিয়ে সাজিয়ে হয়তো বলতে পারবো না, কোনো দরকারও নেই, সাজিয়ে বললে তো আবার এমন অনেক বিষয় যেগুলো কোনোদিন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি, কিন্তু আপনি যখন বলছেন বলতে বলি সেগুলো। আচ্ছা, আমরা আদিতে খুলনা দেশের মানুষ, আচ্ছা খুলনা জেলার মানুষ, এখন তো বাংলাদেশে। আর খুলনা জেলা আমাদের এখনকার পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি, কাছাকাছি সব দিক দিয়ে, মানে ভৌগোলিক অর্থেও বটে, এবং ভাষা বা ওখানকার লোকজনের আচার রীতিনীতি, ধর্মীয় অনুষ্ঠান, পাল পার্বণ, সেগুলো যায় ওই পশ্চিমবঙ্গে এসে আমরা দেখি। খুলনাতেও ঠিক আমাদের তাই ছিল। এখন তো ভাগ হয়ে যেন মনে হচ্ছে, তোটা মনে হচ্ছে কি ব্যাপার, চিড়চিড় কি করছে। আচ্ছা, ঠিক আছে, ভাগ হয়ে এখন খুব দূর বলে মনে হয় যে ওটা খুলনা বুঝি ঢাকার কাছাকাছি বা ঢাকার মতন, আসলে তা মোটেই নয়, 24 পরগনার খুব কাছে। তো খুলনা জেলার খুব একটা অজঘায়ে আমার। আচ্ছা, এমনি গ্রামটা শহর থেকে যে খুব বেশি দূরে ছিল তা ছিল না,
যেমন আমাদের কাছাকাছি শহর বলতে ছিল মফস্বল টাউন, ছিল সাতক্ষীরা সাব ডিভিশনাল টাউন, সেখান থেকে 3 মাইলের মতো দূরে। আচ্ছা, গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে ধুলিহর। ধুলিহর্ষ? ধুলিহর। ধুলিহর? হর হর হর। আচ্ছা, ধুলিহর। ধুলিহর, ধুলিহরণ করেছেন যিনি, বা এরকম কিছু একটা সমাজ টমাজ হবে। আচ্ছা। তা সেইখানে আমার ছেলেবেলাটা সেখানে কাটে কিছুদিন। আর বেশিরভাগ সময়ে আমার কেটেছে আমার বাবার সঙ্গে সঙ্গে। উনি সরকারি চাকরি ছিলেন এবং এই অবিভক্ত বঙ্গদেশের প্রায় সব জেলাতেই ঘুরেছেন। আচ্ছা। আর যখন যেখানে গেছেন। আচ্ছা, উনি কি কাজ করতেন? উনি ছিলেন সাব ডিভিশনাল অফিসার। আচ্ছা। তারপরে পার্টিশনের পরে উনি কিছুদিন ঢাকা হাই কমিশনার অফিসে ছিলেন, ওদের সেকেন্ড সেক্রেটারি হিসাবে ছিলেন, ঠিক সেকেন্ড কি থার্ড বোধহয় না, ওরকম লিয়াসন ব্যাপারটা উনি দেখতেন। তা সে সময় আমরা ঢাকাতেও ছিলাম, মানে এই 51-52 সাল অবধি। তারপরে 51-52 সালে ওখানে ঢাকায় ওই 50 সালের সময় খুব একটা গন্ডগোল হয়। আর আমার ঠাকুরদা তিনি চিরদিন খুব অসুস্থ এবং ভীতু লোক ছিলেন, অত্যন্ত ভীতু লোক। তো সেই ভীতু এবং ভয় তিনি তার বড় ছেলের উপরে সেই ভয়ে চাপ দিতে লাগলেন যে তুমি চলে এসো, আর ওখানে আর থাকা ঠিক হবে না। তো যাই হোক, বাবা সেই চাকরি থেকে তখন তো চিঠিপত্র লিখে টিকে এখানে চলে আসেন, এখানে হোম ডিপার্টমেন্টে এসে অনেকদিন রেজিস্টার হয়েছিলেন। তো বাবার সঙ্গে আমি খুব অনেক জেলায় ঘুরেছি, যেমন যেসব জেলায় কোনোদিন আর যাব না, আমার খুব একটা বাংলাদেশে যাওয়ার খুব একটা ইচ্ছে, এবং বাংলাদেশের এমন সমস্ত জেলা, এমন সমস্ত জায়গায় আমি থেকেছি, আর এমন তার সব পরিবেশ আর এমন সব স্মৃতি আছে ভেতরে যেগুলো ভুলতে পারি না কোনোদিন। ধরুন ময়মনসিং সে একটা অপূর্ব জায়গা, সেখানটায় আমরা অনেকদিন ছিলাম। অপূর্ব জায়গা মানে মাঠের মধ্যে আমাদের একটা বাংলো বাড়ি ছিল, চারপাশে ধান ক্ষেত, দূরে পাহাড়, বোধহয় খাসিয়া পাহাড় টাহাড়ের একটা কণা হয়তো এসে পড়েছে ওই জায়গাটায়। আর বর্ষাকালে সে মানে দিগন্ত বিস্তৃত বর্ষা, তার মধ্যে দিয়ে ওই পাহাড়িরা তারা দুধ এসব নিয়ে আসতো, দুধ কাঁঠাল নিয়ে আসতো। আমার সেসব ছবিগুলো খুব মধুর। আমার হাতে ক্যামেরা থাকলে আমি এখন ক্লিক করে আপনার ছবিটা তুলে দিতাম। আপনি যে বলতে বলতে যেরকম। হ্যাঁ, সত্যি আমার খুব কষ্ট হয় ওইসব জায়গার জন্য। তারপরে আমরা সিরাজগঞ্জে ছিলাম, তারপরে রংপুরে ছিলাম, অনেক জেলায়। বেশিরভাগ এখন সেসব জেলাগুলো চলে গেছে বাংলাদেশে। আমার মনে হয় বোধহয় এর জন্যই আপনার লেখাতে অনেক সময় খুব গ্রামের জীবনটা খুব সুন্দরভাবে ফুটিয়ে আসে। আমি গ্রামের খুব কাছাকাছি ছিলাম, মানে গ্রামেই প্রায়, যে বাবা যেসব জায়গাগুলো থাকতেন বা কাজে ঘুরতেন, তারপর যখন ট্যুরে বেরোতেন তখন সেই গ্রামের মধ্যে, ইন্টিরিয়ার গ্রামের মধ্যে আমরা চলে যেতাম, আর নৌকো করে করে সেসব স্মৃতি খুব। তো এরকমভাবে আমার ছেলেবেলাটা বিভিন্ন জায়গায় কাটে, খুব স্কুল কলেজ, মানে স্কুলেও পড়িনি। আচ্ছা, আপনার কিন্তু জন্মতিথিটা আপনি বললেন, সেটা একটু 22শে ডিসেম্বর 1938। আচ্ছা আচ্ছা, কেমন? তা ছেলেবেলার লেখাপড়া? হ্যাঁ, সে লেখাপড়াটা আমি স্কুলে পড়ি, কারণ পড়া সম্ভবও হতো না। ওই 6 মাস 8 মাস বাদে বাদে তখন লীগের আমল, ফজলুল হক পরে এরকম, মানে ওই সময়টা আমি বলতে পারছি না তখন আমাদের বয়স কত। এরকম যখন পার্টিশন হয় তখন আমার এরকম 7-8-9 বছর বয়স এরকম। তা স্কুলে পড়ি আমি ক্লাস 7 থেকে ভর্তি হই। আচ্ছা, কলকাতায় এসে? কলকাতায় এসে, এখানে এসে আমি ক্লাস 7 থেকে। মানে আপনারা ওখান থেকে তারপরে এসেই কলকাতায় সেটেল করলেন? হ্যাঁ, কলকাতায় সেটেল করলাম, যদিও তখনও আমি কিছুদিন গ্রামে কাটিয়েছি। বসিরহাটের ওখানে একটা গ্রামে, ওখানে আমাদের একটা বাড়ি করা হয়। যে বাড়িটা এখনো আছে, তবে এখন আর যাওয়া টাওয়া হয় না। সেখানে ওখান থেকে আমি স্কুল ফাইনালটা পাস করি 3 বছর, 4 বছর, 7, 8, 9, 10।
তারপরে আমি চলে আসি, চলে এসে আর আমি স্কটিশে ভর্তি হই, স্কটিশ চার্চে। ওখান থেকে তো তারপরে আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়ি, মাস্টার্স করি। এই হচ্ছে আমি কলকাতায় আসি 1954, মানে আমি একটা নিউ কামার। আচ্ছা, মানে 30 বছর মাত্র হয়েছে, 30 বছর তবু হয়ে গেল। আর আমি যখন কলকাতায় এসছি তখন মানে নাটক নিয়ে বিশাল বিপুল আন্দোলন গড়ে প্রায় শেষের মুখে, মানে নাট্য তখন প্রায় শেষের মুখে। আচ্ছা, আপনার তো নাটকের দিকে আপনার ঝোঁকটা কি করে হলো? আচ্ছা, স্পেশাল কি ঘটলো? নর্মালি যে তো অনেক কিছু সব বাচ্চাদের জীবনে ঘটে, ওই ছোট পাড়ার লোকজন ছেলে পেলে জুটিয়ে নাটক করে। আপনার বিশেষ কি? আমার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে মানে খুলনায় আমাদের বাড়িতে সেটস ছিল। আচ্ছা, কাঠের প্ল্যাটফর্ম ছিল। কেন? আচ্ছা, বলছি প্রতি বছর থিয়েটার হতো। কবে এটা করছে না, আমার কোনো পূর্বপুরুষ হয়তো করেছিলেন, বা গাঁয়ের কিছু লোকের চাঁদাপত্র ছিল, সেখান থেকে আমাদের বাড়িতেই থাকতো। এবং আমাদের বাড়িতে একটা দুর্গা পুজো হতো, সেই উপলক্ষে পুজোর সময় আমাদের থিয়েটার হতো। কিন্তু আমার বাড়ির কোনো লোকই কোনোদিন থিয়েটারে উৎসাহ। আর আপনি তো বললেন যে গ্রামটা খুব ছোট্ট, ছোট্ট গ্রাম, সেখানেও তবে নাটকটা হতো, খুব রসিক। আর খুলনা জেলাটা, আর কথা আমি বলছিলাম, এটা বলা হলো না যে খুলনা জেলার লোকেরা খুব রসিক। মানে আপনি ঢাকার কুটিরের কথা শুনেছেন, কিন্তু খুলনার রসিকতা আপনি শোনেন। আচ্ছা, খুলনার যে কোনো লোক যে কোনো বিষয়ে যখন তখন একটা রসিকতা করতে পারে, এবং যখন তখন একটা প্রবাদ বলতে পারে, যখন তখন একটা প্রবাদ বলে দেয়। আমি কয়েকদিন আগে খুলনার একজন আমাদের একজন মানে দুঃসম্পর্কে আত্মীয়ের সাথে দেখা হলো। তিনি খুব বেশি দিন এখানে আসেননি, তা বৃদ্ধ, 80 বছরের মতন বয়স। আমি তাকে বললুম যে কেমন আছে? তা তিনি আমায় বললেন যে তেঁতুল কত টক এটা আর জেনে কি হবে। মানে আমরা তো এখন তেঁতুলি হয়ে গেছি, টক কি কতখানি মিষ্টি, এই টকবাঙ্গে টক। এইরকম যখন তখন এইরকম স্বাভাবিক রসিকতা খুলনার লোকেরা করতে পারতো। তারপর কারণ ছিল বেশিরভাগ কিছু কাজকর্ম বেশি করতো না, এত জমি জমা, এত উর্বর। মানে কথায় বলতো যে লোকে এরকম করে মুঠো করে যদি চাল ছড়িয়ে, মানে ধান ছড়িয়ে দেয় কি ফলের বীজ ছড়িয়ে দেয়, সেখানে গাছ ছড়িয়ে দেয়। হয়তো আমাদের বাড়িতে চাকরি করতেন বাবা, আর কেউ কোনোদিন চাকরি করেন। বংশে প্রথম বাবাই এই বাইরে বেরিয়ে চাকরি করে। আমাদের গ্রামেই বোধ হয় আর কেউ চাকরি করতেন, এইরকম অবস্থা। আর বেশিরভাগ লোক খুব ভীতু। ভীতুর সাথে রসিকতার একটা যোগাযোগ আছে। আপনি দেখবেন খুব সাহসী ব্যক্তিরা তাদের লেখায় আমার মনে হয় যে খুব রাগ এবং প্রচন্ড ক্রোধ, উষ্মা এসব প্রকাশ আছে। কিন্তু ভীতুরা সেটা বোধহয় রসিকতা করে এড়িয়ে যায়। হতে পারে যে আমি একটা রসিকতা করে এড়িয়ে যাই, ভেতরে ভেতরে খুব ভীতু। এটাই বলছি, কারণ আমার ঠাকুরদা খুব ভীতু ছিলেন, প্রচন্ড ভীতু ছিলেন। মানে আমরা কোনোদিন পুকুর ধারে গেলে না আমাদের আমাদের আর আমাদের ওখানে অনেক মুসলমানরা ছিলেন, তাদের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল। আমি কিছুদিন আগে একটা কাগজ থেকে চেয়েছি বলে ওই সময়কার বাংলাদেশের কথা আমি লিখছিল, তাতে একটা জায়গায় আমি লিখলাম যে এটা আমার পরিষ্কার মনে আছে। আমার তখন এটা শুনলে আপনার দারুণ লাগবে। দেখুন, আমরা ময়মনসিংহ থেকে ফিরে আসছি, তো খুলনা জেলা শহরে আমরা নেমেছি। তখন 15 আগস্ট, তখন সেখানে ভারতের পতাকা উঠছে। আপনি জানেন তো 15 আগস্ট ওটা ইন্ডিয়ার মধ্যে ছিল, 16 ছিল, 17 ওটা পাকিস্তানে চলে যায়, মুর্শিদাবাদের সাথে এক্সচেঞ্জ। তো আমরা 17 স্টিমারে করে যখন বাড়ি ফিরছি খুলনা থেকে, তখন শুনতে পেলে আমাদের এই স্টিমারের মধ্যে অনেক মুসলমানরা ছিলেন আমাদের দেশে। আর বাবা, আমরা সব ফিরছি, পরিষ্কার মনে হচ্ছে বাবার মুখটা গম্ভীর হয়ে গেছে। আর মুসলমানরা তাই দেখে এসে যে আমাদের কি হবে উপায়, পাকিস্তান হয়ে গেল,
মানে এতখানি অজ্ঞতা ছিল মানুষের, কান্নাকাটি করেছে, দাঙ্গা ফাঙ্গা দূরের কথা, মুসলমানরাই কান্নাকাটি করেছে যে কি বলি, এরকম ছিল। যাই হোক, কি বলছিলাম, যে ওই স্টেজ ছিল এবং সুন্দর। আমাদের যে সেটসগুলো ছিল, কিছু ছিল আমাদের মতো কাটা সিন, আর কিছু ছিল রোলিং সিন। রোলিং ওই বাঁশের সঙ্গে জড়ানো, আর সুন্দর আঁকা, সেরকম আঁকা এখন দেখতেই পাই না, এত সুন্দর আঁকা। কত কাট সিন তখন ওখানে ছিল, সেটা তো আশ্চর্য ব্যাপার। কাট সিন ছিল, এবং আমাদের কেউ কিন্তু আমার দাদু কোনোদিন, আমার ঠাকুরদা আমাদের খুব করতেন, মানে আমাদের উপরে অভিভাবকত্ব তিনিই করতেন, বাবা বাইরে বাইরে থাকতেন বলে কোনোদিন আমাদের থিয়েটার দেখার ছিল না। তবে ওখানে থাকার মধ্যে আপনাদের বয়স তো খুবই কম ছিল, মানে 9 বছর ছিল মাত্র। 9 বছর, তারপরেও থেকেছি, মানে পার্টিশন হয়ে যাওয়ার পরেও আমরা, যখন বাবা ঢাকায় থাকতেন তখন আমরা কিছুদিন খুলনায় থাকতাম, কিছুদিন ঢাকায় থাকতাম, এরকম চলেছে। আমরা মোটামুটি ওই 50 সাল অব্দি ওখানে ছিলাম। তারপরেও কিছুদিন আমরা যাতায়াত করেছি, পাসপোর্ট টাসপোর্ট হয়ে গেলেও আমি গেছি, 60 অব্দি আমি যাতায়াত করেছি, এবং আমার খুব ভালো লাগতো আর কি। তখন পাকিস্তান হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু ওখানে গিয়ে নাটক টাটক করেছি। তা আমার বাড়ির কেউ করতো না, কিন্তু সে তখন ওইসব নাটক টাটকগুলো হতো, শাহজাহান, শরৎচন্দ্রের নামের স্মৃতি, দেবলা দেবী ইত্যাদি। আচ্ছা, কারা অভিনয় করতেন ওইটাতে? গ্রামের লোকজন, মানে অতি অজ্ঞ লোকজনকেও করতে দেখেছি, মানে লেখাপড়া জানে না, যুক্তাক্ষর উচ্চারণ করতে পারে না ঠিক মতো, কিন্তু তাদের ওই নাটক টাটক করার সময় সে সমস্ত অদ্ভুত কণ্ঠস্বর বার করতো। আমার মনে আছে আমাদের একজন ছিলেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তার গলা, সে ঐতিহাসিক নাটক তিনি করতেন, তার খুব নাম ছিল। তিনি যে কোনো গলা করতে গেলে এমনি করে কথা বলতেন, আমি শাহজাহান, এই একটা জিভটাকে ঝুলিয়ে চেপে 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 কথা বলতেন। ওখান থেকে তারপরে ওখানে আমি নাটক টাটক করি আর কি, একবার দুবার করে টরি, বেশি আর তো সুযোগ হয় না। আর বসিরহাটে যেখানে, যে গ্রামটায় আমরা ছিলাম, তখন আমি লিখতাম, খুব গল্প টল্প লিখতাম। আচ্ছা, গল্প লেখাটা আপনি কবে আরম্ভ করলেন? গল্প লেখা আরম্ভ করে ক্লাস 7-8 থেকে। আচ্ছা, তার মানে আমার সেই সময়কার কিছু গল্প এসব তখন বসুমতী, মানে ক্লাস 8 মানে 12-13 বছর বয়স। আচ্ছা, তারপরে ছোটদের পাত্তা এটার তারিখটা লিখতাম। আচ্ছা, প্রায় রেগুলার লিখতাম, 4-5 মাস অন্তর, হয় পাত্তারিতে বা। কি করে সম্পর্ক আপনার হলো? আপনি ওই ছোট গ্রামে বসিরহাটে থাকতাম যখন, তখন ধরুন আমার 50, তো ধরুন আমার 13-12 বছর বয়স হবে, তো তখন ওইসব প্রথম এসে আমি ওইসব কাগজ টাগজগুলো মানে ভালো করে পড়লাম আর কি। এমন এমন জায়গায় গেছি ওইসব কাগজ যেতই না, আনন্দবাজার যখন তো কোথায় ময়মনসিংহে থাকতো, কোথায় থাকতো, কখন থাকতো। তো ওই দেখলাম ছোটদের জন্য আলাদা পাতা আছে, বসুমতী, তখন মাসিক বসুমতীতে বাচ্চাদের জন্য একটা আলাদা লেখার জায়গা ছিল, এরকম। তা ওই প্রত্যেক কাগজে আমি 4 মাস অন্তর লিখতাম, মোটামুটি রেগুলার হয়ে যেত, মানে কি ওই 1 মাস অন্তর লেখাটা হয়ে যেত। তাও খুব বাধা বন্ধ প্রতিবন্ধকতার মধ্যে লিখতে হতো, পড়াশুনো কামাই টামাই হয়ে যেত, এইসব জন্যে খুব চাপাচাপিও হতো। যাই হোক, এগুলো লুকিয়ে চলে লিখতাম। তবে লেখাগুলো ছাপা হলে আমার বাড়ির লোকজন খুব খুশি হতো, লেখার সময় খুব তারা এরকম লিখতাম। আর ওখানে আবার এই দণ্ডিঘাট করে যে জায়গাটা বসিরহাটের কাছে, এখানেও খুব নাটক হতো, এখানেও খুব নাটক হতো, এবং সেটা কোয়ালিটেটিভলি আমাদের খুলনার নাটকের থেকে অনেক ভালো। তো ওখানে আমি কিছুদিন নাটক টাটক করেছি স্কুলে। তখন ওইসব ওই মন্মথদার উত্তরা নাটকটা হয়েছিল, করেছিলাম। তারপরে পার্থসারথীগুলো সব ঐতিহাসিক পৌরাণিক নাটকগুলো হতো। পার্থসারথী নাটকটা বেশ ভালো। আমরা একটা নাটক করেছিলাম নিশিকান্ত বসু রায়, তার নিশ্চয়ই তার রেকর্ডস আপনার এখানে আছে। তার ওই নাটকটা ওই মিশার কুমারী তাঁর লেখা। আচ্ছা, ওর একটা বাজে নামের একটা ভালো নাটক আছে, সেটা হচ্ছে কর্মবীর বলে একটা ওর নাটক আছে। আচ্ছা, সেটা বিষয় পরে আমি দেখেছি যে অনেকটা মানে মূল পয়েন্টটা আমাদের গ্যালিলিও নাটকে, এবং সেই নাটকটা লেখা হচ্ছে একে নিয়ে, চরককে নিয়ে। চরক যিনি আয়ুর্বেদ শাস্ত্র প্রণেতা,
ওকে নিয়ে লেখা। আচ্ছা। এবং সে রাজা তখন অশ্বপতি সেটা চাপতে চেষ্টা করছেন। চরকের ছেলে রোগে আক্রান্ত হচ্ছে, খুব অনেক তার মানে রাজকীয় শক্তি এবং সামাজিক অনেক শক্তি চরকের ওই গবেষণাটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে। বহু ঝড় ঝাপটার মধ্যে দিয়ে তার একটা জয় হচ্ছে। নাটকের নাম ছিল কর্মবীর। নামটা একবারে বাজে, এই নামটা শুনে কোনদিন মনেই হবে না যে নাটকটা কত ভালো হতে পারে। নাটকটা বেশ ভালো। এইগুলো আমরা ওই স্কুল লাইব্রেরি থেকে খুঁজে খুঁজে সব পড়া করতাম, এবং এই বার্তাগুলো পড়তাম অনেক সময় আমি। এবং যেসব পাতা ছেঁড়া থাকতো সেগুলো আমি লিখে চালিয়ে এরকম করেও বলতো যে কখন যে ওটা আসতো পেয়েছি তা পাই। তখন ওখানে কোনো এমনি সামাজিক নাটকটা হতো না। এইসব নাটক কি করেছি আমি, ধরুন আমি রানী ভবানী করেছি। আমাদের সময়কার থিয়েটারে যারা কলকাতা থেকে শুরু করেছে তারা কতজন এইসব নাটকগুলো করেছেন আমি জানি না, কিন্তু আমি এগুলো করেছি। রানী ভবানী করেছি, আমি দেবলা দেবী করেছি, মিশর মহরী করেছি, সাদাহান করেছি, কর্মবীরটা করেছি। তারপরে তো ওখানে এর জন্য সেট ড্রেস কি করে পেতেন? ওগুলো ভাড়া পাওয়া যায়। ওগুলো কিন্তু এইটা আমাদের একটা ধারণা আছে, থিয়েটারটা আমি কি বলবো যে যখন খুলনার ওই গ্রামের মধ্যে থিয়েটারটা বেশ জনপ্রিয় ছিল, এবং ওরকম মাচা বেঁধে ওরকম সিনস টানিয়ে মেকআপ ভাড়া করে আনা হতো, ড্রেস পত্রে কলকাতা থেকে যেত না, ওইগুলো সাতক্ষীরায় পাওয়া যেত। আচ্ছা। কারণ ওই অঞ্চলে তো যাত্রা টাত্রা হতো, এবং যাত্রায় সাজ পোশাক গুলো ভাড়া দেওয়ার জন্য ড্রেসার্স ছিল, সেখান থেকে পাওয়া যেত। সে বিকেলবেলা বড় বড় ট্রাঙ্ক আসতো গরুর গাড়ির উপরে চাপানো, আর সেই ট্রাঙ্কের উপরে মস্ত মস্ত বড় বড় তীর্থন। আর ওগুলো হতো কি যে কি নাটক, আমি বলছি শুনুন, ওগুলো যে কি নাটক হচ্ছে সেটা পয়েন্ট নয়, পয়েন্ট হচ্ছে যেটা ভাড়া নিয়ে আসে। আপনি ভাড়া করেছেন তো, তা ধরুন আপনি শাহজাহান করছেন, তার সাথে কিন্তু তীর্ধনুক এসে গেল, ট্রাঙ্কের উপরে তীর্ধনুকও এসে গেল, গাদা বন্দুকও এসে গেল, তলোয়ারও এসে গেল, যেটা যা লাগবে। মানে দে ওয়্যার ভেরি প্র্যাকটিক্যাল পিপল। ধরুন করতে হলে মাঝে একটা কিছু অসুবিধা হলো, কোথায় কি লাগবে, সেটা শাহজাহান কি রামচন্দ্র সাজবে সেই লিস্ট না নিয়ে সব রকমই তারা পাঠিয়ে দিত, যেরকম অস্ত্র আপনার খুশি নিয়ে। এইগুলো কিন্তু চলত। তা আর ডায়নো ভাড়া করে নিয়ে যেত তখন, ডায়নো ভাড়া করে নিয়ে যেত, আলো টালো হতো, খারাপ হতো না। আর হতো কিরকম হতো জানেন তো, এগুলো খানিকটা এসব নিয়ে অনেকটা লেখাও যায়। যা এই যে নাটকগুলো হতো, এই নাটকগুলো তৎকালীন সব কলকাতার হিট প্লেস। হতো কি, গ্রামের 2-4-10 লোক যারা কলকাতায় থাকতেন, তারা দেখে, নাটক রসিক লোক, তারা সব স্টেজে সব দেখে যেত, দেখে কলা কৌশলটাও শিখে যেত। মানে ওই যে কর্নার জোনে জানেন একটা জায়গায় ছিল, মিনারভাতে আমি পরে দেখেছি, যে এই পদ্মফুলের পাতাগুলো এরকম খুলে যায়, তার মধ্যে মহাদেব বসে আছে। আচ্ছা। তো আমাদের রামকৃষ্ণবাবু বলে একজন ছিলেন, তিনি ওইটা দেখে গিয়ে বহু চেষ্টা করেছিলেন ওইটা করার, ঠিক ওই রকম করার। আর অভিনেতারা যেমন অভিনয় করতেন তেমনি করেই শেখানো হতো। ঠিক আছে, মানে একবারে কপি করার চেষ্টা, কপিটা করার চেষ্টা, এটা। আচ্ছা, তা আপনি সেটা তো বসিরহাটে, তারপর আপনি কলকাতায়? আবার আমরা কলকাতায় চলে গেলাম। এই কলকাতায় চলে গেলাম কলকাতায় 54-55 আমি আসি। আর 55-এ আমাদের স্কটিশ চার্চ কলেজে খুব নাটকের একটা রেওয়াজ আছে, নাটক করা না করার। কারণ বেশ আমাদের অধ্যাপকদের মধ্যে 2-4 জন ছিলেন, তারা তো শুধু নাট্য রসিক নন, নাটকের সঙ্গেই যুক্ত ছিলেন। মানে অধ্যাপক সুশীল মুখোপাধ্যায়ের নাম শুনেছেন? উনি তো আসেনি তো, কেমন তো, উনি তো নাটক লিখতেন। উনি আমাদের খুব নাটক লিখতেন, বাবা ওর তো অনেক নাটক আছে, ও কমার্শিয়াল স্টেজেই ওর কত নাটক হয়েছে না। আচ্ছা, হ্যাঁ,
অনর্থ রংমহলে কতদিন হয়েছে, আচ্ছা তারপরে অনর্থটা হয়েছে, আশ্চর্য বলে ওরা একটা নাটক হয়েছে, মিলনমেলা বলে হয়েছে, রংমহলে বলে একাধিক নাটক হবে। আচ্ছা রংমহলে অনেক নাটক হয়েছে। আচ্ছা তারপরে এমনিতেও মতো ওর অনেক নাটক বাইরে হয়। উদ্বোধন বলে একটা নাটক বেশ তো আচ্ছা জানি না সেটা, নাটক মানে সেটা জানতাম না। হ্যাঁ যে সুশীল ওর অনেক নাটক আছে। তা উনি ছিলেন, গুরুদাস বাবু ছিলেন, কিছুদিন আমাদের চিত্তবাবু ছিলেন, চিত্তরঞ্জন ঘোষ আমাদের পড়িয়েছিলেন কিছু। আচ্ছা আর কি এমন একটা সময়ে আমরা সব কলেজে ছিল যারা মানে অনেক ছেলে একত্রে আমরা ছিলাম, ছেলে মেয়েরা, তারা সবগুলোই বেশ অনেকেই বেশ নাটকে উৎসাহী ছিল। আমি নামগুলো বললে দেখতে পাবেন তারা অনেকেই এখন থিয়েটারে আছে বা ছিলেন। যেমন রুদ্র আমাদের সাথে থার্ড ইয়ার থেকে পড়ে, আচ্ছা রুদ্র প্রসাদ, পার্থ প্রতিম চৌধুরী, আচ্ছা কেয়া আমাদের এক ক্লাস নিচে পড়তেন। গন্ধর্বতে কিছুদিন ছিল দেব কুমার ভট্টাচার্য, কিছুদিন ছিল গন্ধর্বদেব আছে, এখন কেউ কাজকর্ম করছে আমি জানি না, ঠিক করতে পারছি না। তার দেবও ছিল আমাদের সঙ্গে, আরেকজন নাটক লিখতে ভালো অতনু সর্বাধিকারী বলে সে ছিল। এই যে গ্রুপ থিয়েটার চালায় আমাদের নৃপেন্দ্র সাহা, আমরা এক ক্লাসে পড়তাম। আচ্ছা তো আমরা অনেকেই বেশ নাটকে উৎসাহী লোকজন ছিল, এবং আরো অনেকে ছিলেন যারা কিছুদিন গ্রুপ পড়েছেন, পরে ছেড়ে দিয়ে চলে গেছে। তো ওখানে থাকতে থাকতে তখন আমরা কলকাতায় এসে নাটকের কাজকর্ম দেখছি, আমরা বহুরূপী নাটক দেখতে গেলাম। এমনি করে ক্লাসে আমাদের নাটক হতো, আমরা তখন ঠিক করলাম যে আমরা এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠে যে আমরা একটা দল করবো নাটকে। তখন তো সদ্য সব অনেক দল হচ্ছে, নাটকের দল, ছোট ছোট ইউনিট। তখন এত বেশি তো নয়, তখন ধরুন বহুরূপীকে আমরা জানি, তখন রূপকারকে জানি, থিয়েটার ইউনিটকে জানি, আর থিয়েটার সেন্টারকে জানি, আর রূপান্তরী বলে যোচন দাদের একটা ছিল এটাকে জানি, শোভনিক জানি, এই মোটামুটি চেহারা, কিন্তু তার বেশি কিন্তু ছিল না। তো আমাদেরও খুব ইচ্ছা হলো যে আমরা করবো, এবং তখন ব্যাপারটা ওইটাই তখন মনে হচ্ছিল যে খুব একটা বিশাল হারকুলিয়ান টাস্ক হবে একটা নাটকের দল করা। সেটা আছে, সেই সময় আমরা পরে জানলাম জ্বালা কতখানি, সেটা কতদিন যাচ্ছে জানতে পারছি। শুধু একটাই মুশকিল যে জ্বালাটা এমন যে এটা থেকে একবারে জ্বালায় পড়লে আর রেহাই আর পারা যায় না, মানে বেরোতে পারা যায় না। তখন ওই 7 দিনে তফাতে আমাদের মেনলি স্কটিশের ছেলেমেয়েরা আমাদের দুটো নাটকের দল তৈরি হয়, একটা হচ্ছে গন্ধর্ব আর একটা হচ্ছে সুন্দর। আমাদের বন্ধু বান্ধবরাই দুটো ভাগ হয়েছে। আচ্ছা এটা মানে 55 56 না 57 আচ্ছা, তখন দুটো দল হয়ে গিয়ে দুটো গোষ্ঠী তৈরি হয়। 7 দিনের তফাৎ, একটা সুন্দরম একটা গন্ধর্ব। এবং গন্ধর্বতেই দেখেছি কর্মীর সংখ্যা বেশি ছিল, এবং গন্ধর্বই বেশ মানে কি বলবো, খুব সিরিয়াসলি নাটকটা করি। এবং শুধু নাটক করা নয়, থিয়েটারের চর্চাটা গন্ধর্ব বেশি ছিল। সেটা পরে আমরা দেখলাম গন্ধর্ব একটা কাগজ বার করতো, নিশ্চয়ই জানি, গন্ধর্ব পত্রিকা নাটকের, এবং সেটা বেশ ভালো। সেটাও সেটা এখনো তো কিছুদিন কিন্তু নৃপেন যখন এডিট করতো তখন কোনো আর এখানে কাগজই ছিল না, তখন তো কোনো কাগজই ছিল না। মাঝে মাঝে বহুরূপী বেরোতো, বা বহুরূপী তার পরে বেরোয়, তারপরেই বেরোয় বহুরূপী, তখন তো সুবেলি বেরোয় তখন এক উৎপলদাদের পাদপ্রদীপ বলে একটা 54-55 বহুরূপী বেরিয়েছে। কেন ওদের তো কত হয়ে গেছে, বছরে দুটো ওদের বেরোয়, বছরে দুটো বেরোয় না, একটা মে মাসে, ওই সময় বেরিয়েছে।
আর একটা কাগজ উৎপল দ্বারা কিছুদিন চালিয়েছিলেন এলটিজি থেকে পাদপ্রদীপ বলে। আচ্ছা তখন ভালো কাগজ, সব থেকে ভালো কাগজ ছিল কিন্তু দেখুন। এবং এটা কি মানে মান্থলি ম্যাগাজিন ছিল? গন্ধর্ব পরে মান্থলি হয়েছিল, প্রথমে কোয়ার্টারলি ছিল, আচ্ছা কিছুদিন বাদে মান্থলি হয়েছিল। এবং সব দিক দিয়ে কাগজটা খুব ভালো ছিল। আর সুন্দরম তার কাজকর্ম করতে লাগলো, কিন্তু সুন্দরমের নাটক টাটকগুলো গন্ধর্ব যত বেশি সংখ্যায় করতে পারতো তত আচ্ছা। সুন্দরমের কারা ছিলেন আপনার সঙ্গে? অ্যাকচুয়ালি পার্থই দলটা করে, পার্থ প্রতিম চৌধুরী। আচ্ছা, আমরা এক ক্লাসে পড়তাম। আচ্ছা, ওর সঙ্গে আমি ছিলাম। পার্থ প্রতিম চৌধুরী তো অনেকগুলো নাটক, অনেক নাটক, পার্থ অনেক নাটক। পার্থ খুব উৎসাহী ছেলে ছিল এবং অনেক লিখতো তখন। তার একটা বানেট প্লে আমরা করেছিলাম, এখন আমার নামটা মনে পড়ছে না। একটি মেয়ে যার সন্তান নেই, তার জন্য ও খুব আপসেট ছিল। পুতুলকে নিয়ে সব সময় এরকম ভান করতো যে হ্যাঁ ও মেয়ে আছে। আচ্ছা, আমার নামটা মনে পড়লে বলবো ওইটা। এই হলো। তো সেখান থেকে আমাদের চলতে লাগলো। তবে কিছুদিন ধরুন আমি এই 2-3 বছর সুন্দরভাবে থাকার পরে নানা কারণে আমি গন্ধর্বতে চলে আসি। গন্ধর্বতে আমি 1 বছর থিয়েটার করি। আচ্ছা। এবং তখন তো একটা ওয়ান অ্যাক্ট ফেস্টিভ্যাল আমরা করেছিলাম। তখন ওয়ান অ্যাক্ট ফেস্টিভ্যালটা একটা হেডলাইন নিউজ ছিল থিয়েটারের পত্রিকা। তাই হবে তখন মাসে মানে 6 মাস ধরে করেছিলাম। উৎসবটা হয়েছিল প্রতি মাসে 2টো করে একাঙ্ক নাটক হতো। সেটাই একটা ঘটনা ছিল। একটা নাটকের 5টা শো হওয়াই তাই একটা ঘটনা ছিল। আজকের থিয়েটারের সাথে সেটা ভাবলে অবাক ব্যাপার। কেমন? আর একটা কাগজে বিজ্ঞাপন দিয়ে 5টা শো যদি কেউ করতে পেরেছে তাহলে তো বিশাল ব্যাপার। সত্যি সেদিক থেকে দেখতে গেলে আমরা অনেকটা এগিয়ে গেছি, সেটাও বলতে পারা যায়। 25 বছর আগে 50s-এ একটা নাটকের 3-4টে শো যদি হতো তাহলে বিরাট ব্যাপার। দুটো হতো, আগে তো একটাই হতো, তারপর একটা হতো, আবার নাটক করতে হতো। কাউন্টারে বলে তো কিছু ছিল না। হ্যাঁ, তখন কি কাউন্টার ছিল? কারণই কিছু কাউন্টার ছিল না, সবটাই পুশ সেলের উপরে ওটা করে হয়ে গেল, নেমন্তন্ন করে হয়ে গেল। আর এখন তো 5টা 7টা 10টা শো হলে যেন মনে হয় যে কিছুই হলো না, গ্র্যান্ড রিহার্সালটাই হলো কিছু। হ্যাঁ, এরকম মনে হয়। সেইটা ভাবা যায় না। হ্যাঁ, তো সুন্দরমে কি কি নাটক করলেন সেই যুগে মনে আছে? আচ্ছা, হ্যাঁ মনে আছে। সুন্দরমে নাটক করা মানে সুন্দরমে আমি প্রথম নাটক লিখি। সেটা আচ্ছা লিখি, সেটা একটা আমাদের তখন থিয়েটার সেন্টারে ওয়ান একটা কম্পিটিশন হতো। আর বিশ্বরূপায় একটা ওয়ান কম্পিটিশন করতো সারা বাংলা। তা তখন হল টল ভাড়া নিয়ে থিয়েটার করাটা সম্ভব ছিল না, দল ছিল না। থিয়েটারে 6 মাসে একবার করতে পারলেই যথেষ্ট। আর কোনো রিসোর্স নেই, কিছু নেই। ওই কলেজের পয়সা বাঁচিয়ে থিয়েটার করা সেইভাবে তো হয়, এটা হতো না। তো ন্যাচারালি থিয়েটার করার জন্য সব কম্পিটিশনগুলো, ওই সব কম্পিটিশন বলতে তো আমি কলকাতার পুকুরে 2টো কম্পিটিশনের কথা বলি। এখন যেমন ঘরে ঘরে পাড়ায় পাড়ায়, তখন তো তা মোটেই না। এবং থিয়েটার সেন্টারে কম্পিটিশনে নাটক করার চান্স পাওয়াটাই একটা কঠিন ব্যাপার ছিল। তার একটা আবার স্ক্রিনিং কমিটি ছিল, তারা আবার করবেন অমুক জ্ঞান, ওইসব অনেক কিছু ছিল। তো আমাদের এক বন্ধু ওই অতনু, ওর একটা সিঁড়ি বলে নাটক ছিল, যেটা রেডিও কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল, সেটা আমরা করবো বলে এনেছিলাম। তারপরে ও আমাদের কাজকর্ম দেখে খুব বিতস্তব্ধ হয়ে, যাই হোক ভালোবাসা আস্থা এসব হারিয়ে ও নাটকটা তুলে নিয়ে চলে যায়। আমরা খুব অথই গাড্ডার মধ্যে পড়ি। তার মানে 10 দিন বাদে একটা থিয়েটার হবে, আর নাটকটা নেই। আমরা সবাই খুব, তখন একটু ছেলে মানুষ ছিল, ও টেনে নিয়ে চলে গেল, না আমি এটা করতে পারি। তো ফিরে আসতে আসতে আমি তখন পাড়ায় থাকতাম। ওই দেশপ্রিয় পাঠ থেকে ফিরতে ফিরতে খুব রাগের মাথায়, খুব একটু রাগ টাগগুলো আর কি। ওই গিয়ে মনে যাক রাত্রিবেলা দেখি একটা চেষ্টা করে লিখে ফেলতে আছে।
বলে তো গিয়ে একটা 2 নম্বর খাতা কিনে বাড়ি ঢুকে বসে গেল, যা গাছকে লিখে উঠে। কথা হচ্ছে যে সে তার বিষয়টা আমি দেখলাম যে আর দূরের দিকে তাকিয়ে কি যাবে। আমি আমার ঠাকুরদার কথা বলছিলাম, সে ভীতু রুগ্ন লোক, খুব রুগ্ন এবং খুব ভীতু ছিলেন। আমি বললাম যে এই রুগ্ন এবং এই ভীতু একে মানে 25 বছর ধরে তিনি বেড রেডি ছিলেন। তার এমন একটা 25 বছর তিনি বেড রেডি ছিলেন। তার এমন একটা রোগ ছিল। তো ভাবলাম যে ওকে নিয়ে লেগে যায়। তার আমার ঠাকুরমা ছিলেন যে দিন রাত ঠাকুরদার উপরে আর ওর এমন একটা ম্যানিয়া করছিল, ওষুধ ছাড়া থাকতে পারতেন না। আর ডাক্তার বলে দিয়েছিল ডাব খেতে, সকালে ডাব, দুপুরে ডাব, রাত্রে ডাব, বিকেলে ডাব, না হলে থাকতে পারতেন না। ডাক্তারের নির্দেশ একটু হেফের করতে পারতেন। তা এমন ছিল মানে ঠাকুমা কখনো কখনো রেগে ডাব কেটে সকালবেলার কাটা ডাব জলটা খাওয়ানো হয়ে গেছে তো, বিকেলবেলায় ওটার মধ্যে আবার কল থেকে জল ভরে ওটা আবার, কারণ প্রতিদিন এইটা খেয়ে পরে তাতে তখন শরীর ঠান্ডা হবে, কিন্তু না পেলে ঠান্ডা হবে। তা আমি ওকে নিয়ে লিখেছি, আমাদের দুজনকে নিয়ে। আর ব্যাকগ্রাউন্ডে একটা বাচ্চা ছেলের অসুখ রেখেছিলাম একটা বাড়ির মধ্যে। উপরতলায় বাচ্চাটার অসুখ হয়েছে, তার কাছে সব ছোটাছুটি করছে, আর বুড়ো মানুষ সিঁড়ির ঘরের নিচে শুয়ে আছে, তার দিকে কেউ তাকাচ্ছে না। আজকে তার ঘরের জল পাখা মানে তার তো এটা একটা এস্টাবলিশমেন্ট, তার তো সব ওষুধের সরঞ্জামপাতি রয়েছে, সেগুলো সব তুলে উঠে নিয়ে গেছেন। আপনি বোধহয় পড়েনি, নাটকটা নাম হচ্ছে মৃত্যুর চোখে জল। আচ্ছা, তো এটা আমরা লিখে ফেলি রাত্রে, এবং জীবনে ওই নাটকটার একটা লাইন আর পাল্টাইনি। এখন একটা নাটক কতদিন ধরে লিখি, কত সংলাপ পাল্টাই, কত কি করি, কত তার কলা কৌশল, কিন্তু এমন সহজ সরলভাবেই লিখে যাওয়া, এবং কোনোদিন আর মনে হয়নি যে আর পাল্টানো হবে। পাল্টানোর আর দরকার আছে ওইটা মনে হয় না। স্টেজ অত জানতুম না, এখন এত স্টেজের কলা কৌশল শিখে গেছে না যে নাটক সারাক্ষণই পাল্টাতে। কিন্তু তখন অনেকটা জানতুম না, অজ্ঞতা কখনো কখনো কেন বহু সময় কি একটা মানুষের মানে ভার্চু, যেটা ওই অস্কার ওয়াইল্ড বলতো না যে অজ্ঞতাকে বেশি খোঁচাতে নেই, কথাটা ঠিক, অনেকখানি ঠিক। যে বেশি জানলে, বেশি থিয়েটারের মঞ্চে প্রসেনিয়ামের কলা কৌশল বেশি জানলে, ধরুন মানে মঞ্চকে না জেনে নাটক লেখা খারাপ, আবার বেশি জানলে তার পক্ষে লেখাও লেখা। বেশি যদি আপনি জানেন যে অভিনেতা এই করতে পারে, অভিনেত্রী এই করতে পারে, এই জায়গা থেকে আলো এই করতে পারে, এটা করতে পারে না, আপনার হাত পায়ের মধ্যে একটা আড়ষ্টতা, একটা জড়ত্ব নিয়ে আপনাকে লিখতে হবে। ফ্রিডম, স্বাধীনতা কলমের সেগুলো না, সেই জন্য হয়তো অল্প অল্প জানতো, অল্প করে লিখে গিয়েছিল, কোনোদিন আর পাল্টাতে হয়নি। সেটা খেলা হলো, তারপরে ক্রিয়েটার সেন্টারে নাটকটা হলো, ক্রিয়েটার সেন্টারে নাটকটা ফার্স্ট হলো, রেডিওতে আমরা দিলাম, রেডিওতে ওটা ফার্স্ট হলো, রেডিও তখন অল ইন্ডিয়া একটা কম্পিটিশন করতো, নাটকটা ফার্স্ট। আচ্ছা, রেডিওতে অ্যাক্ট করলেন আপনারা? না, রেডিওতে আমরা করি, কিন্তু করলে ভালো হতো, রেডিওতে খুব বাজে অভিনয় হয়েছে। আচ্ছা আচ্ছা, ওইটাতে একটা ওই যে ঠাকুরদার যে 70 বছরের যে রোলটা, সেটা আমি করেছি। আচ্ছা, আমি করেছি। তখন আপনার বয়স কত? 20, 25, 22 এরকম হবে। 38-58 সাল তো, 20 বছর বয়স। 20 বছর, হ্যাঁ 20 বছর বয়স। এবং আমাদের এক বন্ধু মেকআপ দিয়েছিল, সে বন্ধু খুব বিখ্যাত মেকআপ আর্টিস্ট অনন্ত দাস, তিনি সত্যজিৎ বাবুর ছবিতে করেন। ওকে বলে প্লাস্টিক মেকআপ, সব তুলো এবং ফাইবার্স কেটে কেটে মুখে আঠা দিয়ে লাগিয়ে, যেহেতু আমার রিঙ্কলস গুলো ঠিক মতন আসবে না, করেছিল। সে ফ্যান্টাস্টিক ব্যাপার। এবং মানে আপনার গোড়া থেকে তাই মানে বুড়ো ক্যারেক্টারের প্রতি আপনার বেশিরভাগই অনেক নাটকে একজন বুড়ো। আচ্ছা, আর আপনি সহজে তার অভিনয়টা করতে পারেন, কেন অত বুড়োর অভিনয় করা কি সোজা কথা? খুব সহজে করতে পারি, অন্যরূপ আমার করতে কষ্ট হয়, খুব সহজে করতে পারি। এগুলো ওই অল্প বয়সে করেছিল মনটা। তো থিয়েটার সেন্টারে 4-5টা শুরু হয়েছে। তরুণদা দেখে, মানে তরুণদা
না, সেই সেই সময় তরুণদার সাথে আমার যোগাযোগ। আচ্ছা, তরুণদা দেখে মানে খুবই খুব ওভারওয়েলড হয়েছিলেন। আচ্ছা, এটা 1960-র কাছাকাছির কথাটা। 58 তখন আমি যখন নাটকটা আবার হচ্ছে তখন মানে আমি 4th ইয়ারে লিখেছিল, আর এটা 5th ইয়ারে যখন পড়ছি তখন আবার শোটা হচ্ছে, যখন ওই 5-7টা শো হয়েছিল তরুণদাদের থিয়েটার সেন্টারেই করিয়েছিল বারবার। মানে একবার প্রথম এক রাউন্ড হলো, তারপরে সিলেকশনের জন্য আর এক রাউন্ড হলো, তারপর থিয়েটার সেন্টারে একটা ফেস্টিভ্যাল করতো, সেখানে একটা হলো, এরকম 4-5 মাস অন্তর 3-4টা শো হয়েছিল। তরুণদা খুব ভালো লেগেছিল ওর, কারণ তরুণদা তখন একটা নাটক কমার্শিয়ালি করতেন, ওই নাটককে করবার জন্য আমাকে নিয়ে নিল। আচ্ছা, সেটা হচ্ছে রজনীকান্ত। আচ্ছা আচ্ছা, একটা কালী ব্যানার্জি করতেন, আর 3টে না 4টে চরিত্র ছিল। আচ্ছা, কৃষ্ণাদি আর দীপালি দিয়ে তরুণদা, কালী ব্যানার্জি আর একটি ওই ছেলে থাকে। কালীদা কিছুদিন পরে আর করলেন না, তখন সেই কালীদার রোলটা করতে এলো মনে। আর এখন আমাকে একটু বয়স্ক মনে হয়, তখন আমার 20 বছরের চেহারাটাই মনে হতো 14-15 বছরের। সত্যি বলছি, আমি কিছু মনে করি না, এত ছোট্ট মনে হতো। তো সেই কালী ব্যানার্জি ওইটা আমি তখন 5th ইয়ারে পড়ি, তখন ওটা আমি নিউ ব্যারে তরুণদার সাথে করি। এবং আমরা ওই যখন মৃত্যুর চোখে জলটা করছিলাম, শেষের দিন, ফাইনাল রাউন্ডের দিন, মহেন্দ্র চৌধুরী মশাই এসেছিলেন। এবং মহেন্দ্র চৌধুরী মশাই অনেকক্ষণ বসেছিলেন, বললেন যে মেকআপটা তোলা হলে, উনি ডাকছিলেন অনেকক্ষণ ধরে, কথা বলবেন বলে। তারপরে তো তখন আমার সে বিভৎস মেকআপ, সে তুলতে কান্না এসে যেত, এরকম মানে চামড়া উঠে যাওয়ার মতো। তো যতবার করলেন সেই নাটকটা সেরকম বেশিরভাগ হয় আর না, আর পরেও এই যে সাজেন আপনি বাঞ্ছারামের, তখন আর এটা সাজানো বাগান তো এমনিতেই করি, আমি তো ওসব দিয়ে করি। তারপরে শোয়ের পরে অরিন্দ্র চৌধুরী মশাই সাথে উনি দেখি প্রথম কথা বলি, তো এই করলো, এ কি করে করে, তো এখন ছোট আর যাই হোক। এই তখন প্রথম নাটকটা আমি ওইভাবে লিখি, তার কিছুদিন বাদে আমি বঙ্গবন্ধুতে চলে আসি। তার মানে আপনার লেখা আর নাটক করায় দুটো একসঙ্গেই আরম্ভ হলো, সঙ্গে 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 সঙ্গে। ওই যে গল্প লেখাটা ওই দিন থেকে আবার বন্ধ হয়ে গেল। আচ্ছা, গল্প লিখি, তারপর আর গল্প আর একদিনও লিখি না, তারপরে নাটকই লিখে যাচ্ছেন। গল্প লেখার তো আপনার যে ইচ্ছেটা, দরকারটা, সেটা তো নাটকের মাধ্যমে পুরো মনেই হয়নি। একদিন ধরে লিখছিলাম, তাহলে আমার মনে হয় যে অকারণে একটা কাজ করছিলাম। তো সুন্দরমে আর কি নাটকটা করলেন আপনি? এইটা সুন্দরমের ব্যানারে করলেন? এটা হলো, তারপর সুন্দরমের পথের পাঁচালি করেছিল, ওটাই করেছিলাম। ওই সিঁড়ি বলে একটা নাটক, অতনু সরকারিকারীর লেখা, ওটাই আমি করেছিলাম। এরকম সুন্দরমে আর বেশি নাটক আমি করিনি, এই নাটকগুলো কি করি। ওরা আমি গন্ধর্বতে আসি, গন্ধর্বতে এসে আমি খুব ওই শ্যামল ঘোষ ছিলেন, শ্যামলদার ওখানে আমি অনেকগুলো নাটক করি, এবং প্রত্যেকটা দিন তখন আমি খুব ভালো অভিনয় করেছিলাম। কাব্য নাটকে করেছিলাম, কৃষ্ণ ধরে মনে আছে, মমতাদার একটা অমৃত অতীত একটা নাটকে করেছিলাম, সেটাও খুব ভালো করেছিলাম। এবং এই সময়টায় ওই গন্ধর্ব পত্রিকায় লেখার জন্য ওরা খুব, তখন একটা পত্রিকা রয়েছে, ওটা ছিল আমার আরেকটা অ্যাট্রাকশন, যে আমি লিখবো। তো ওই সময় আমি একটা পরের যে নাটকটা লিখি সেটাও খুব নাম করেছিল। আচ্ছা, সেটাও খুব এমনি স্কুল কলেজে, তার নাম হচ্ছে নীলকণ্ঠের দেশ, একটা খ্রিস্টিয়ান পাদ্রীকে নিয়ে আমি লিখেছিলাম। আমি ময়মনসিংহে দেখেছিলাম ভদ্রলোককে, তাকে নিয়ে আমি লিখেছিলাম। নাটকটা আপনার কাছে নেই বোঝা না, আগে আমি দেবো, হয়তো এখানে মোটামুটি ভালো। আচ্ছা, ভালো না, নাটক তো আপনার সবটাই ভালো না, ভালো না, ওটা বেশ ভালো। আচ্ছা, তো ওইটা করেছিলাম। বড় ছোট নাটকের পরে একটা বড় নাটক লেখার একটা আলাদা অনুভূতি। আচ্ছা, ওইটা আপনার প্রথম বড় নাটক? প্রথম বড় নাটক। আচ্ছা আচ্ছা, সেটা লিখতে কি করে ইচ্ছেটা হলো, কি করে আপনার প্রেরণাটা হলো? প্রেরণাটা ছিল গন্ধর্ব কাগজটায় লিখতে হবে। আচ্ছা, শারদীয়া সংখ্যায় বললো লিখতে হবে, তাহলে বড় নাটকটা বড় নাটক লিখবো। আর তখন আমার ওই চেনা ওই পাদ্রীকে ওকে রেখে আর খানিকটা বানিয়ে কিন্তু ওই মৃত্যুর চোখে একটা কিছু বানানো ছিল, একটা অক্ষর বানানো ছিল, এটা বানিয়ে
গল্প লিখতাম তো, ফলে গল্পটাকে সাজিয়ে নিয়ে এ করে নিয়ে এইভাবে লিখতাম। আচ্ছা। এই দেখুন এখান থেকেই কিরকম একটা কলা কৌশলের মধ্যে আমি ঢুকে গেছি, কিন্তু ওই প্রথমটায় কোনো কলা কৌশল ছিল না, সোজাসুজি সরল ব্যাপার ছিল। সেই জন্য না, তবুও তার মধ্যে ওইটুকুন কলা তো ছিল যে ঠাকুরদা ছিলেন, তারপরে ওই ওপরে ছেলেটি আছে, ছেলেটি অসুখ করেছে, তারপরে সব জিনিসগুলো আপনার ওর উপরে চলে যাচ্ছে, ওর তো তাহলে তো একটু তো কলা কৌশল ছিল, গোড়া থেকেই ছিল। না থাকলে আচ্ছা, তারপরে ওখানটা লিখলাম। তারপরে ওই পাখি বলে নাটকটা লিখি, যে নাটকটা পরে বহুরূপী, ধরুন ওটা 60-তে লিখি, আর বহুরূপী এই 78-এ করলো না, 50 পাখি করলো। আচ্ছা, সাময়িক করতো অভিনয়। আচ্ছা, পাখি একটা শর্ট প্লে। আচ্ছা, পাখি আর আতুতাই ওরা করতো, পাখি আর আতুতাই। আচ্ছা, ও পাখিটা লিখি। আচ্ছা। তারপরে আমি কিছুদিনের জন্য তো একটা কলেজে, বাইরে একটা কলেজে কাজ নিয়ে চলে যাই, রানীগঞ্জ। আচ্ছা, আপনি রানীগঞ্জে চলে গেলেন, এই কথাটা আপনি বলছিলেন। হ্যাঁ, রানীগঞ্জে চলে গেলাম। চলে গিয়ে ভীষণ কলকাতার জন্য তখন এখন থিয়েটারে খুব জমজমাট ব্যাপার, করছি লিখছি, আর সেরকম একটা জায়গা থেকে জলের মাছকে ডাঙায় তুলে যায়। আর হলো কি, আর আমার বাবা তখন চাইছিলেন আমি বাইরে থাকি, এই থিয়েটারের এটা থেকে গিয়ে আমি ওখানে বসে রিসার্চ করি। আমি তখন আপনি এখানে কি কোনো কাজ টাজ নিয়েছিলেন, চাকরি আরম্ভ করেছিলেন? তখন আমি এমএ পাস করলেন 61-এ। ন্যাচারালি বাবার চিন্তা, বাবা তখন চিন্তা করলেন যে এই যদি থিয়েটারই করতে থাকে তাহলে কি হবে। তখন বাবার খুব ইচ্ছে ছিল যে আমি একটা গবেষণা কিছু করি, তো আমি এথিক্সের উপরে একটা রেজিস্ট্রি করে, আমি ফিলসফিতে পাস করি। আচ্ছা। তো এথিক্সের উপরে আমাদের মাস্টারমশাই খুব ভালোবাসতেন আমাকে, প্রীতিভূষণ চট্টোপাধ্যায়, উনি ইউনিভার্সিটিতে। তো উনি নিলেন, বললেন তুমি আমার আন্ডারে কাজ টাজ করো। আমি সেসব কাগজপত্র নিয়ে রানীগঞ্জে চলে যাই। চলে গিয়ে আর ভালো লাগে সেই সব কাজ করতে। তখন একবারে কলকাতায় আসার জন্যে আর কিরকম ভাবে বলুন যে এই চাকরি ছেড়ে দিয়ে আমাকে মোটে আমি আই গট 2 অ্যাপয়েন্টমেন্টস ফ্রম 2 কলেজেস, 2 ক্যালকাটা কলেজেস, যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো বাবা ছিঁড়ে ফেলে দেয় যাতে করে আমি না আসতে পারি। একটা হচ্ছে মলিন্দ্র কলেজে একটু পাই চাকরি, আর একটা একটু দূরে মগরা কলেজে, এখানে যেটা আমি টেলিপ্যাসেঞ্জারি করতেই পারতাম। তো বাবা রানীগঞ্জ, তো ওখানটাই ভালো আছে। রানীগঞ্জে কলেজের পরিবেশটা খুব ভালো ছিল, লেখাপড়ার পরিবেশ, মস্ত বড় লাইব্রেরি, কলেজের সাথে কোয়ার্টার ছিল। ওখানে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয় ছিলেন, ফলে তাঁর একটা গাইডেন্স পেতাম। কিছু পড়াশুনো ওখানে করেছিলাম সাবজেক্টের উপরে, কিন্তু মূলত ওখানে বসে বসে বিদেশি নাটক পড়া ছাড়া আর কোনো কাজকর্ম সম্ভব না। সে সময় কিছু নো প্লেস, জাপানের নো নাটক আমি কিছু অনুবাদ করে কলেজের ছাত্রছাত্রীকে দিয়ে করাতাম আর লিখতাম, কিন্তু লেখাগুলো ক্রমশ খুব খারাপ হচ্ছে। আচ্ছা, খুবই খারাপ হচ্ছিল। সেটা আপনি নিজে বুঝতে পারতেন যে ভালো হচ্ছে না? হ্যাঁ, আমি সেটাও বুঝতে পারতাম, যে কারণ বুঝতে পারতাম এই যে আমার মনে হচ্ছে এগুলো অ্যাক্টেবল নয়, এগুলো অভিনয় করা যায় না। আচ্ছা, কারণ আমি অভিনয়ের ব্যাপারটা ভালো করতে পারি, কারণ ওইটাই আমি কিন্তু গোড়া থেকে ভালো করতে পারি। নাটকটা তো আমি মাঝখানে লিখলাম না, ওটা আমি ভালো। আপনার এই তিনটের কাজের মধ্যে আপনার কোনটা সবচেয়ে প্রিয়? লেখা, অভিনয় করা, নির্দেশনা? প্রিয় নিশ্চিতভাবে প্রিয় হচ্ছে লেখা। প্রিয় লেখা, কিন্তু অভিনয়টা আমি করতেই পারি। আচ্ছা, একটু ভালো ডিরেক্টর হলে আমি করি, ঠিক আছে, একটু আমার কিছু ক্যারেক্টারাইজেশন গুলো আমি আমার এক ধরনের একটা নিজস্ব, সেটা একটা গোপন ব্যাপার বলা উচিত না, একটা অবজারভেশন আছে কোন মানুষের কোনটা রিডিমিং ফিচার, তার শারীরিক কিংবা তার চারিত্রিক, এটা আমি একটু ধরতে পারি। আমি সেই অনুযায়ী ব্যাপারটাকে করতেও পারি। যাই হোক, এগুলো একদম পার্সোনাল ব্যাপার। তো তখন আমার কিছু লেখাটা খারাপই হচ্ছিল, অকারণে আজে বাজে জিনিস করছিলাম। একটা সমারসেট মোমের একটা নাটক ট্রান্সলেট করলাম, এটা করলাম, ওটা করলাম, কোনো কাজটাই ঠিক হচ্ছিল না। আমি বিক্ষিপ্ত একটা মন কলকাতা আসতে। যাই হোক, 3 বছর বাদে আমি
যোগাযোগ করে আমি চলে আসি। আচ্ছা, তবে 3 বছর ছিলেন 3 ওখানে? বছর ওখানে। তো 3 বছরে কি কাজটা করলেন আপনি? 3 বছরে আমি করেছি যেগুলো, সেগুলো সবকটাই বাজে। সেই 3 বছরে আমার কোনো লেখাগুলো কিছুই ভালো হয়েছে না। আপনার রিসার্চের কাজটা কিছু করতে পারেন? রিসার্চের কাজ কিছু করে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, রিসার্চের কাজ কিছু করছিলাম ঠিকই, করে ছেড়ে দিয়েছিলাম। রিসার্চের কাজ অনেকটা করেছিলাম, কিন্তু নাটক আর নিজের লেখা টেখা খুব একটা কিছু হয়নি। এটা আজে বাজে নাটক টাটক কিছু। তারপর ছেড়ে চলে এলেন আবার কলকাতা? আবার ছেড়ে আবার কলকাতায় চলে গেল। কলকাতায় চলে এসে দেখি যে গন্ধর্ব ভেঙে গেছে, সুন্দরম ঠিক হচ্ছে না। তখন আমি একটা নিজে দল করেছিলাম, জানেন? আচ্ছা, নিজে আমি রিটায়ার বলে একটা দল করেছিলাম শ্যামবাজারে। আচ্ছা। সেই রিটায়ার দলের জন্য আবার আমি এবং যে নাটকগুলো প্রথম প্রথম লিখলাম সেগুলো বেশ খারাপ। একটা সিংহদার বলে একটা নাটক লিখেছিলাম, অনেককে অনেক উৎসাহ নিয়ে লিখি, দেখাতে নিয়ে গেছিলাম, কি বাজে, সেটা আমি শুনি না। এই সময় আর একটা আরক্ত গোলাপ বলে আমার একটা নাটক আছে, সেটা মানে আমার কোনোদিন আমি স্বীকার করি না যদি একটা আমার কিনা না করতে পারলে ভালো হয়। তারপরে আর একটা ব্ল্যাক প্রিন্স বলে একটা নাটক লিখেছিলাম, যেমন অখাদ্য, মানে সেটা আমার এখনো ইতিহাস থেকে মুছে ফেলতে পারলে বেঁচে যায়, এরকম উল্টো পাল্টা কিছু কাজ করছে। কিন্তু ওইগুলো প্রডিউস করলেন তো? অ্যাক্ট করা হলো? প্রডিউস করলাম। আচ্ছা, ওই রেতায়নের ব্যানারে? আজে বাজে কাজকর্ম এসব চলছিল, ঠিক একটা। তবে ওই সময় আমি একটা খুব সুন্দর নাটক লিখেছিলাম, যে নাটকটা অজিতেশ বাবু নিয়েছিলেন অভিনয় করবেন। ওই অনেক বাজে লিখতে লিখতে না চট করে একটা খুব ভালো নাটক, সে নাটকটা পরে ছাপাও হয়নি, একটা পত্রিকায় বেরিয়েছিল, চিত্তবাবু ছেপেছিলেন, ওদের একটা 20 শতাব্দী বলে একটা পত্রিকা ছিল। সে নাটকটার নাম ছিল নীলা। নীলা? নীলা, আচ্ছা। ওই এমারেল, সাফায়া। আচ্ছা, নীলম। হ্যাঁ, আমরা যেটা হিন্দিতে নীলম, যেটা ভয়ঙ্কর একটা স্টোন হিসাবে পরিচিত নীলম। সেটা তার মূল চরিত্রটা ছিল একটা খুব ভীতু একটা লোক, ভীতু একজন মাস্টার মশাই। সেটা আমার এখন আবার ইচ্ছা আছে করার, আর তারপরে তার ডিরাইট করিনি, কিছু করিনি, কিন্তু ভীতু মাস্টার মশাই, সে কোনো প্রতিবাদই জীবনে করতে পারে না, তার বাড়িতে সে সবাইকেই ভয় পায়। এরকম একটা লোক সাডেনলি এমন একটা লোকের কানেকশনে আসে যে একটা যাত্রা দলের অভিনয় করতো, বেশ তেজস্বী চেহারা, সে তাকে ওই ওই নীলাটা পরে সে এসেছিল ঘরে, এর বাড়িতে কথা বলতে, আবার সে এখানে হারিয়ে যায়, লস্ট হয় ইন দ্য রুম অফ দ্যাট টিচার। এবং সেই নীলাটা ওরা খুঁজতে থাকে, আর খুঁজতে 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 এই লোকটা সেটা পায়, বলে সেটা ও রাখে। আর নীলার ওই কাহিনীগুলো জানতো, যে ভয়ঙ্কর একটা সাহস মানুষের ভেতরে আসে, সত্যের জন্য সে লড়াই করতে পারে, এবং জীবনের অনেক রকম রিস্ক মানুষ নিল, এবং খুব রিস্কি পরিবেশের মধ্যে মানুষ পড়ে যায়। এই জটিল পরিস্থিতির মধ্যে তখন সে নিজেকে সঁপে যায়, এবং সে সত্যি নিজের চারপাশটা জটিল করে তোলে, এখানে ওখানে প্রতিবাদ করে, মুখ করে, আর মনে হয় যে নীলাটা এই কাজগুলো করছে। যাই হোক, এই নাটকটা অজিতেশ বাবু নিয়েছিলেন, তারপরে অজিতেশ বাবু নানা কারণে আর করেননি। তারপরে নাটকটা আমি কিছু করিও নি, আমরা কয়েকটা অভিনয় করেছিলাম। আচ্ছা, আমি সেটাই জিজ্ঞেস করছি। আমরা কয়েকটা অভিনয় করেছিলাম। আচ্ছা, করেছিলাম কয়েকটা অভিনয়। ওই ফার্স্ট একটা ভালো ছিল, সেকেন্ড একটা ঠিক একটা রিপিটিটিভ হয়ে যেত, যা এই কারণে আর আমরা পরে করিনি। আর নাটকটাও আমি 12 করিনি, এখনো ম্যানুস্ক্রিপ্ট সেই পত্রিকা চাপা টাপা দেওয়া। আচ্ছা, এই দুম করে ওই লেখাটা একটু সিগনিফিক্যান্ট লেখা ছিল বলে আমার মনে হয়। তারপরে 67-8-এ আমি চর্চার কতগুলো 1 অ্যাক্ট লিখি, যে 1 অ্যাক্টগুলো ভালো, এখনো আমার মনে হয় ভালো, কারণ এখনো সেগুলো খুবই অভিনীত হয়। তাহলে সেই কোয়ালিটির আর কোনো একান্ত কিন্তু এখন হয় না। ধরুন তার মধ্যে একটা নাটক হচ্ছে টাপুর টুকুর বলে। আচ্ছা, সে একটা গ্রাম্য দম্পতি শহর থেকে এসে একটা রেস্টুরার করতে আসে, সে নাটকটা কিন্তু বেশ ভালো, এবং এখনো সমারাধনিক, এবং এখন যথেষ্ট অভিনয় করছে। আচ্ছা, তখন একটা কাল বিহঙ্গ বলে একটা নাটক লিখি, তার মূল চরিত্রটাই ছিল হচ্ছে ওই যে যারা রাস্তায় পাখি নিয়ে বসে,
আর ভাগ্য গণনা করে, হুম, কেমন? হুম। ওই বইটা আপনার এখানে আছে দেখলাম, আচ্ছা। ওর মধ্যে দেখলাম ওই নাটকটা আছে কাল নিয়ম। এটা বহুরূপী অভিনয় করেছিল ইন 78। আচ্ছা, এটা ইট ওয়াজ রিটেন ইন 67। আচ্ছা, কেমন? টাপুর টুপুর এইটা দেখুন, এই মহাভারত থেকে নিয়ে চট্টগ্রামের তক্ষক রাজা পরীক্ষিত এবং তার সর্পাঘাতের ওইটাকে নিয়ে, আচ্ছা। সে পরীক্ষিতের সর্পাঘাত হুম, হুম। এবং পরীক্ষিত সেই ভয় ভীতিকে কাটিয়ে তারপর সে মৃত্যুকে আহ্বান করছে। শর্ট প্লে এন্ডস উইথ দিস, যে প্রথমে সে ব্রহ্ম সাপ পেয়ে ভীত হয়ে উঠছে এবং তারপর সেই ভয় মানে ইন কোর্স অফ টাইম জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে। এবং এর ব্যাকগ্রাউন্ডে আমার ছিল ইউজিন ওনিলের একটা এম্পায়ার জোনস বলে একটা নাটক আছে। সেই এম্পায়ার জোনসের একটা আইডিয়া কিরকম ছিল, কিন্তু এর পরে আমার মনে হয়েছে যে তার থিয়েটারের দিকটা ওরকম ছিল, কিন্তু বিষয় এবং অন্যটা নিশ্চিতভাবে মহাভারত থেকে নিয়ে করেছিল। এবং সেই নাটকটা খুবই ভালো নাটক। শর্ট প্লেগুলো আমার অনেক ভালো, মানে ফুল লেন্থের চেয়ে। এবং শর্ট প্লেগুলোর মধ্যে আমি অনেকটা আমি আমার মতো, ফুল লেন্থগুলোর মধ্যে অনেক কলা কৌশল হ্যান ত্যান, এগুলো আমার একদম পছন্দ হয়। এরকম করতে করতে এই সময় আবার একটা বড় নাটক লিখি নেকড়ে বলে। নাটকটা আর কিছু না, এই সময় আমার নাটকগুলো হচ্ছিল কি, আমি সত্যি ফ্র্যাঙ্কলি বলছি, এই সময়ের মধ্যে এমন ধরনের একটা রহস্য এসে আমার বাস্তব বিষয়টাকে এমনভাবে আড়াল করে ফেলতো, একটা রহস্য এসে যে না বাস্তবতাটাকে ধরা যেত, না রহস্যটাকে অ্যাপ্রিসিয়েট করা যেত। এই সময় একটা জন্ম মৃত্যু ভবিষ্যৎ বলে একটা নাটক লিখি, তার সংলাপ এত ভালো, তার সিকোয়েন্স এত ভালো, কিন্তু মূল বিষয়টাই শ্রাউডেড ইন মিস্ট্রি। এবং সেটা খুব মানে তার লোকের হয়তো পড়তে ভালো লাগবে, কিন্তু সে কোনোদিন থিয়েটারে এটাকে অ্যাপ্রিসিয়েটেড হবে না। আমার খুব আশ্চর্য হচ্ছে যে আপনি আপনার নিজের নাটকগুলোকে এরকম ভাবে বিশ্লেষণ করে যাচ্ছেন। না সত্যি এগুলো হবে না। আমি সে নাটকটা তো কাউকে পড়তেও দিই না, যদি বলে যে নাটকটা আছে দিই, কারণ এটা এমন একটা রহস্যময়তা, সবটা মিলে মানে খুব জটিল একটা পরিস্থিতিতে শেষ অব্দি শেষ হয়ে যায়। আচ্ছা, আপনি তো বললেন যে 18টে ফুল লেন্থ নাটক, এগুলো বাদে এগুলো বাদে 18টে ছাপা যেটা হয়েছে, যেগুলো আপনি তারপরে আমি আচ্ছা, তার মধ্যে আপনার কোন নাটকগুলো আপনার খুব ভালো লাগে? তারপরে আমি একটা কমেডি লিখি, আর তার আগে ছোট ছোট শর্ট প্লের মধ্যে কমেডি ছিল, কিন্তু বড় একটা কমেডি আমি লিখি, ওই কেনারাম বেচারাম। আচ্ছা আচ্ছা। এবং ওটাও আমার বেশ প্রিয় নাটক। আচ্ছা, ওইটা মানে আপনার প্রথম কমেডি আপনি বলতে পারেন, ফুল লেন্থ কমেডি। আচ্ছা, ওইটা রংমহল কমার্শিয়ালি করেছিল। আচ্ছা, তাতে গ্রুপ থিয়েটারের লোকজন আমাকে খুব গালাগাল দিয়েছে। কেন? তার কারণ আরেকটা কারণ ছিল, ওরা নাটকটার নাম পাল্টে করেছিল, একটা বাজে নাম দিয়েছিল। আচ্ছা, সেটা কমার্শিয়াল বোর্ডের নাম দিয়েছিল, ওরা দিয়েছিল, ওই নাটকটার নাম দিয়েছিল বাবা বধ। বাবা বধ। আচ্ছা, নাটকটা কমার্শিয়াল বোর্ডে ওরা করেছিল, আর আমি খুব একটা আপত্তিও করতে পারিনি এমন একটা পরিস্থিতির মধ্যে। নাটকটা পড়েও ছিল খুব বাজে। আচ্ছা, অতি বাজে করেছিল, কিন্তু অতি ভালো করা যায় নাটকটা। নাটকটা খুব ভালো, নাটকের বিষয়টাই খুব ইন্টারেস্টিং। আমি আপনাকে দেবো, আপনি পড়ে দেখবেন। হবে এখানে হয়তো আছে, হওয়া উচিত। তারপরে আমি লিখি চাঁদ ভাঙাবো। আচ্ছা, তারপরে ভালো নাটকটা, খুব ভালো, আর প্রোডাকশনটা খুব ভালো। প্রোডাকশনটা খুব ভালো হয়েছে। আপনার কিন্তু রিজার্ভেশন আছে, নাটকটা খুব ভালো, তার উপরে আপনি কিছু বললেন না। আমি কিছু বললাম না, কারণ আমার খুব প্রিয় নাটক ওটা নয়। কমেডিগুলো আমার খুব প্রিয়, সত্যি কমেডিগুলো। চাঁদ ভাঙাবোর ব্যাপারে আমি একটা কথা বলছি, ওটা খুব ওয়েল রিটেন। ওয়েল রিটেন হওয়া মানে এই নয় যে ভেরি ডিয়ার টু দ্য প্লে রাইট। ওটা ওয়েল রিটেন ইন দ্য সেন্স, যেটা দীর্ঘ সময় ধরে আমি লিখি, এবং প্রত্যেকটা সংলাপ আমি ওজন করে করে বসে, মানে বহুবার ওটা রিভাইজ করা, এবং প্রত্যেকটা সংলাপ তার ইম্পোর্ট কতখানি,
সেটা কতটুকু হওয়া উচিত। এমনকি এরকম সংলাপগুলো রেখে আমি শব্দ কেটেছি যে এইগুলো বাদ দিলেও তো এটা ভালো অ্যাক্টিং করা যায়, এরকম ভাবে। ওটা খুব ম্যাথমেটিক্যালি লিখছি, আমি বলবো ম্যাথমেটিক্যালি লিখছি। কিন্তু তার মানে ওই যে একটা সহজ স্বচ্ছন্দ যে ব্যাপারটা, সেটাও ওর মধ্যে আছে কিনা আমি জানি। ভেরি ওয়েল রিটেন, ভেরি ওয়েল রিটেন। প্রত্যেকটা সিকোয়েন্স তেমনি করে দাঁড় করানো এবং মাপের উপরে দাঁড় করানো। কারণ আমি দিনের পর দিন আমি করতাম যে পাতাগুলো খুলে রেখে কাটতাম, শব্দ কাটতাম। আর চারকোনা বধূটা নিয়ে অনেক ঝঞ্ঝট হয়েছিল বলে প্রথমে ওটা সুন্দরম করছিল, তারপরে সুন্দরম কিছুতে করতে পারছিল না, তখন ওটা সৌমিত্র বাবু নিয়ে গিয়েছিলেন এটাতে করবেন বলে, অভিনেত্রীর সঙ্গে করে করতে নিয়ে গিয়ে উনি ওই ওদের পত্রিকা এক্ষণে ওটা ছাপেন। তারপরে ওদের তখন আমার বিভাসের সাথে আলাপ হয়। তো বিভাস একদিন শুনে, এটা আমার খুব ভালো লেগেছিল যে বিভাস একদিন আমার বাড়িতে এলো, একদিন রাস্তায় দেখা হলো ওর সাথে। তখন আমার খুব বেশি পরিচয় না, পরিচয় খুব একটা বেশি বিভাসের সাথে ছিল না, অজিতের বাবুর ছিল ছিল। ওরা তখন নতুন থিয়েটার বসত করেছে। তো বললো কি লিখছেন লিখছে, আমি বললো যে একটা শুনবেন একটা নাটক আসবেন। তো ওরা আছে ঠিক আছে যেমন খুব, কিন্তু একদম বেশি পরিচয় না, তো হয়তো 10-12 দিন কথা হয়েছে। তো বিভাস এলো, তো নাটকটা পড়লো। তো নাটকটা শুনে ওর দেখলাম একদম চোখ মুখ সত্যি আর লিটারেলি পাল্টে গেল। আমার যে অতখানি একটা গুরুত্বপূর্ণ কিছু হয়েছে বলে তাও আমার মনে হচ্ছিল। তারপরে ও যদি গেল, কিন্তু কিছু বলে গেল না। পরের দিন বিভাস এলো, একটু জল আনাবো না দরকার নেই। তারপরে পরের দিন বিভাস রায় এসে বললো যে ওটা আমি করবো, বললো হ্যাঁ ঠিকই কষ্ট আমি করবো। তাই বললো যে ওকে বললো যে তাহলে তো ও সেদিন বললো যে তোমায় যদি ভাই, আমরা আপনি করেই বলছি, তো বললো তোমায় যদি ভাই লোকের কাছে অপরাধীও হতে হয় তাহলে এটা হয়, তাহলে ওদের কাছ থেকে দিও না, সৌমিত্রবাবু কেউ দিও না, কেউ দিল না, আমাদের দাও, আমরা খুব স্বার্থপর হিসাবে পরিচিত হয়েছি। নতুন পরিচয় তো, নতুন বন্ধু আমার ঠিক আছে। আর তারপরে তাই নিয়ে অনেক ঝড় ঝামেলা, ও একটা বিজ্ঞাপন বার করে দিল, অভিনেত্রীর সঙ্গে একটা বিজ্ঞাপন বেরিয়ে গেল, হচ্ছে স্ক্রিপ্টটা আমার কাছে অপর্ণা করছিল সুন্দরমের যে অপর্ণা বাদামি করছিলেন, কাজে খুব স্টার অ্যাট্রাকশন ছিল। কিন্তু সেগুলোকে আমার কোনোরকম ভাবে কাটিয়ে বিভাসকে দিতে হয়েছে। সৃষ্টি আপনি করেছিলেন তাহলে? আমি অপরাধী, কিন্তু তাহলে ওরাও নিশ্চয়ই ভালো করতেন, কিন্তু দিয়ে আমার কখনো কদাপি মনে হয়নি যে থিয়েটার উৎসবকে দিয়ে আমার কিছু মানে হারি কিছু ঘটেছে বা কিছু হারি। আমার মানে বোধহয় 10-12 বছর না 15 বছর ধরে তো করছেন ওরা। ওরা 71 থেকে করছে, 15 বছর হয়ে গেল, 15 years they are doing it and still doing it. আর ওটাতে মানে এখন জানি না কে করবেন অ্যাক্ট করবেন, এখন তো বিভাস নেই। আর আমার ওটা ভুলবো না, ওই যে ভাত খেতে বসে, ওই যে অদ্ভুত হাত, কিচ্ছু নেই, থালা আর ভাত খেয়ে যাচ্ছে, মানে বিউটিফুল সিনক্রোনাইজেশন কথা হয়েছিল। এবং ওই প্রোডাকশনের সময় ওর সঙ্গে আমিও ছিল, মানে আর কিছু নয়, আমরা অনেক এই সমস্ত এইসব গ্রামগুলো আমার দেখা ছিল, আমি ওকে নিয়ে গেলাম সেই গ্রাম মুর্শিদাবাদের ওখানে, সেই ওঝাদের বাড়িতে আমি গিয়েছিলাম। আচ্ছা, আর আমি শুধু লিখেছিলাম যে এখানে একটা ওঝাদের মন্ত্র, তারপর সে পুরো ওঝা তুলে এই নিয়ে আমার একটা লেখাও আছে। আচ্ছা, যে সেই তুলে ওঝাকে পাঠ করে তার কাছ থেকে সেই মন্ত্রটা আবার লিখে নিয়ে আসি। আচ্ছা, এসব অনেক আরো সব সাউন্ড টাউন্ড তুলে আনা হয় গ্রামের মধ্যে, এরকম একটা টেপ রেকর্ডার নিয়ে গিয়ে তাদের গান, চাকরবন্ধুর গোড়াতে একটা দেখবেন মনসার পাঁচালি একটা ওরা গায়ের মেয়েরা, ওটা গায়ের মেয়েদের দিয়ে গান। আচ্ছা, কাজে এই যে গায়ের মেয়েদের বা কাহার চামার এদের পার্টিসিপেশন ইন আওয়ার থিয়েটার, এটা কিন্তু ওই সময় বোধ হয় চাকরবন্ধুর মধ্যে থেকেই কি শুরু হলো তাও হতে পারে, কারণ ওদেরই গান, ওদের কথা, ওদের ডায়ালগ
চলে এখনো, এখনো ওদের শুরুর যে গানটা সেটা ওদের ওখান থেকে তুলে দেওয়া হতে পারে। মানে চার ফাল্গুনি লেখা হলো কবে? 69-এ লেখা হলো, 71-এ ওরা করলেন। 15 বছর ধরে হতে পারে কমন লোক আর মানে সেই। আর আমরা পরে হবিব তানভীরকে দেখবো বা এখন আমরা দেবরাজের ভাষানে দেখছি গাঁ থেকে আসছে, কিন্তু সশরীরে মানুষ না এলে তার কণ্ঠস্বর, তাদের কথাবার্তা এসবগুলো তো এসছে, তা ওখান থেকে তুলে নিয়ে আসা। আচ্ছা, তো আপনার এই নাটকের লেখা, আপনি কমেডির কথাগুলো বলছিলেন যে আপনার কমেডি খুব ভালো লাগে। এই সময় ওই 69-এ আমি আরো একটা নাটক লিখেছিলাম, আচ্ছা, পরে রিরাইট করি, সেটা হচ্ছে পরবাস। আচ্ছা, কেমন পরবাসটা ইউনিক ইন দ্য সেন্স, আমি বলছি আদৌ নয় নাটক খারাপ হতে পারে, ওইরকম ওই বিষয় নিয়ে ওইরকম ডেলিকেট প্লে আমাদের লিটারেচারেই খুব পাওয়া। আচ্ছা, আপনি পড়ে দেখবেন। হ্যাঁ, ওটা ছাপা হয়েছে। হ্যাঁ, আমি খুব কনফিডেন্টলি বলছি আচ্ছা যে ভালো লাগে। ও বিষয় এমন গুরুত্বপূর্ণ বিষয় নয়, বিষয়ের দিক দিয়ে আপনি ফেলে দিতে পারেন, অনেক কিছু দিক দিয়ে ফেলে দিতে পারেন, কিন্তু একটা দিক দিয়ে বড় হয়ে যে খুব ওরকম একটা ডেলিকেট ব্যাপার নিয়ে একটা বড় নাটক লেখা সহজ সরল ভাবে, কিন্তু আর আমাদের এই থিয়েটারে যেখানে সম্প্রদায় খোঁজা হয় ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নাটক করা, এখন তো তুচ্ছ ব্যাপার নিয়ে কি নাটক আমরা ভাবতে পারি? আমাদের থিয়েটারে হয় না। বড় বড় সংগ্রাম, বড় বড় আন্দোলন নিয়েই আমরা করে থাকি, কিন্তু ওখানে কোনো সংগ্রাম নেই, কোনো আন্দোলন নেই, একটা তুচ্ছ মানুষ, একটা ফালতু বাতিল মানুষকে নিয়ে, তার একটা দিনের একটা ঘটনাকে নিয়ে সেই দিক দিয়ে আমি বলছি ইটস ইউনিক। মানে আমি নাট্যকার হিসাবে বলছি না, আমি ছাত্র হিসাবে বলছি বা একাডেমিশিয়ান হিসাবে আমি বলছি, ইট ইজ ইউনিক ইন দ্যাট বিষয়, কোনো বিষয়ে কৌলিন্য বলে কিছু নেই, তো ডেলিকেট ব্যাপার নিয়ে লেখা আমাদের এগুলো তো হয় না। আমাদের এখানে নাটক টাটকের সবসময় দেখবেন মহা আন্দোলন, মহা বক্তব্য, বিশাল কিছু মারদাঙ্গা এরকম একটা কিছু ভীষণ সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক উত্থান পতন ঘটিয়ে দেবে নাটকের এরকম ভূমিকা থাকে, তবে সত্যি কতটা পারে ঘটায় সেটা আলাদা কথা। আচ্ছা, তো আপনার ওই নাটকের পরবাস নাটকের কথাটা হলো। হ্যাঁ, হ্যাঁ, তারপর পরবাস আমরা করেছিলাম, এখনো তো করছি ওটা। আর সেটা দেখতে হবে, দেখিনি। তারপরে সাজানো বাগান করলাম, তারপরে শিবের অসাধ্য বলে একটা নাটক লিখলাম, ওটা ওই পঙ্কজদা করেছিল। কারা করেছেন? পঙ্কজ মুন্সি। তারপরে নরকগুলজার লিখলাম, তারপরে নরকগুলজার তো থিয়েটার ওয়ার্কশপ করলো। শিবের অসাধ্যটাও নরকগুলজারের আগে লেখা। তারপরে অশ্বত্থামা লিখি মহাভারত থেকে আবার। তারপরে মেষ ও রাক্ষস এটা করি, রাজদর্শন খুব ভালো, খুব ভালো লাগে। এই সময় আরেকটা নাটক আমি দেখি সুখ শাড়ি বলে একটা নাটক দেখি, সেটা করা হয়েছে না? এমনি বাইরে বাইরে। তারপরে এই তো আরো একটা দুটো রহস্য নাটক লিখি, নানা রকম নাটক টাটক আছে আমার, অন্য ধরনের একটা পাহাড়ি বিষয় বলে একটা নাটক লিখেছি। আচ্ছা, সেটা আছে। আচ্ছা, তো আপনি তো অনেকগুলো নাটকে অভিনয় করলেন, বেশিরভাগে বোধহয় সুন্দরমের যে নাটকগুলো এখন হচ্ছে তাতে তো বেশিরভাগে আপনি করছেন, সব কটাতে করছেন। তা কি কি রোল আপনি করলেন, আর আপনাকে কি ধরনের রোলটা ভালো লাগলো, পছন্দ হলো? আচ্ছা, আমি একদম গোড়া থেকে বলি, মৃত্যুর চোখে জলে যখন করেছিলাম সেটা তো আমার খুব প্রিয় ছিল, এবং নানা দিক দিয়ে আমার অন্য ধরনের একটা সেন্টিমেন্টও কাজ করেছিল। আমার প্রথম লেখা, তাছাড়া
আমার আত্মীয়কে নিয়ে লেখা, নিকটজনকে নিয়ে লেখা, তার মতন করে ওঠা। কাজে তাছাড়া ওরকম একটা মানে নাটকে ওরকম ধরনের চরিত্র আমি আগে করিও নি। সবটা মিলে তার সঙ্গে সঙ্গে নাটকটা অনেকগুলো প্রাইজ টাইজ পায়, সবটা মিলে খুব একটা উদ্দীপনারও সৃষ্টি হয়েছিল। ওটা আমার খুব ভালো লেগেছিল। আর একটা চরিত্র আমি গন্ধর্বতে অনেক নাটক আমি করেছিলাম, সব নাটকেই প্রায় মুখ্য ভূমিকায় করতাম। তা আমি একটা কৃষ্ণধরের একটা কাব্য নাটক করেছিলাম, একটা স্টেশন মাস্টার, সেটা আমার খুব ভালো লেগেছিল করতে। আর একটা মনমোহনার একটা নাটক ওই অমৃতবতীতে একটা বোবা রক্ষী এরকম যে জাস্ট সেটাও আমার মনে আছে, বেশ শেষের দিকে কথাটা বলে আমার ভালো লেগেছিল। আর নেকড়ে বলে একটা নাটক আমার আছে, বলেছি সেটার কথা। সেই নেকড়েতে আমি একটা রোল করতাম, সেটা আমার খুব পছন্দসই। তারপরে তো অনেক নাটকে আমি করিনি, যেমন চাক মহাবুকে আমি করিনি, কিন্তু করলে আমি করতে পারতাম। ওই বুড়োর রোলটাই করতেন আপনি? করতাম। আপনার তো গোড়া থেকে যেন মনে হচ্ছে যে আইডেন্টিফিকেশনটা বুড়োর সঙ্গে হয়ে গেছে। আমার অল্প বয়সে তো করেছি, খুব অল্প বয়সে ছিল। একটা আমি অস্কার হয়েছিল একটা নাটকে, বেশ ইম্পর্টেন্স অফ বিইং আর্টিস্ট। আচ্ছা, ওই নাটকটায় আমি একটা অল্প বয়সী একটি ছেলের কথা করতাম। আর্নেস্টের পাঠটাই ওটাও বেশ ভালোই লাগছে। আচ্ছা, পরবাসে করি, পরবাসে আমার খুব ভালো লাগে। আচ্ছা, সাজানো তো আছে, সাজানো বাগান তো আছেই না। আচ্ছা, একটা কথা বলুন, আপনি তো অ্যাক্ট করছেন, ডিরেক্টও করলেন, আপনি কি কি নাটকের ডিরেকশনটা করলেন? আর আপনার অ্যাজ এ রাইটার আর ডিরেক্টর কোথাও চেঞ্জ করতে হয়, কোথাও অসুবিধে হয়? কনফ্লিক্ট হবার তো কথা নয় নর্মাল করতে। খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমার জীবনে বলতে ডিরেক্টর হওয়ার ইচ্ছা নেই। আমি এখনো চাই না, কোনোদিন চাইতাম না, এবং কাজটা আমার কাছে একটা টাস্ক করে পড়ে। আমার সত্যি মনে হয় যে একটা ঘাড়ের উপরে একটা বোঝা আমার চাপানো হবে, এটা খানিকটা বাধ্য হয়ে আমাকে করতে হবে। যেমন দলটা এই যখন সুন্দরম হয়েও ছিল, আমি কোনোদিন তো ডিরেক্ট করিনি, দীর্ঘদিন আমি চেষ্টা করছি, কোনোদিনই আমি ডিরেক্ট, শুধু নিজেরা যখন রিটায়ার করেছিলাম তখন দুটো একটা শর্ট প্লে করেছিলাম। আর ডিরেকশন যা দেওয়া সেটা হচ্ছে এই সুন্দরমের 75-এ আমি আবার আসি, তারপরে এই 3টে নাটকে আমি করেছি, পরবাস, মেষো রাক্ষস আর সাজানো বাগান। কেমন? আচ্ছা, তো আপনি যখন মানে আপনার এই লেখা নাটক 3টাই আর আপনি করলেন, তখন করবার সময় কি আপনাকে কিছু চেঞ্জ করতে হয়েছে? আর কি, হাউ ডিড ইউ ফিল মানে অ্যাজ এ ডিরেক্টর and dissecting doing the dissection of the writer? আমি বুঝতে পেরেছি। আমি বলছি যে ওই ঘটনাটা প্রায় লোকের কাছে বিরক্তিকর, দলের কাছে হয়ে গেছে, আমি এত পাল্টাই। আচ্ছা, সেটা আমি বুঝি যে আমার দলের ছেলেরা হতাশ এবং বিতশ্রদ্ধ হয়ে গেছে। আর যেহেতু লেখাটা সেহেতু নিজের পাল্টাতে কোনো কোথাও দ্বিধা নেই। আমি চটচট পাল্টে যাই, অজস্র বার পাল্টাই। এই নৈশভোজের ক্ষেত্রে কতবার আমি পাল্টাই। এখন কখনো কখনো হয় কি, কিছু কিছু পাল্টানোগুলো আমি নাট্যকার হিসাবে বোধ করি যেগুলো পাল্টানো দরকার। নাটকটা সেটা যে রিহার্সাল থেকে তা নয়, কারণ সময় যত যায় তখন একটা স্ক্রুটিনি তো চলে ক্লোজলি, কোথায় ফাঁকি আছে, কোথায় কি আছে, কোথা থেকে টুইস্ট করলে কি হবে। কেমন এখানে হয়তো একটু অনেকে বোঝে না দলে, যেমন আমি যদি এই একটা জায়গায় পাল্টাই, এই ঘরের একটা ইট এখান থেকে খসিয়ে দিলে যে তার আগা পাঁচতলা আবার একটা রিসাফল করতে হয়, বুঝতে পারেন। বলে যে আপনি এইটুকু পাল্টাতে গিয়ে এখন সব পাল্টে যাবে। ন্যাচুরালি আপনি যদি এখান থেকে একটা ইট খসাই, তাহলে তো ওই মাথা থেকে খসাতে আসতে হবে, এরকম ঘটে যায়। আর কিছু কিছু পাল্টাই আমি ডিরেক্টর হিসাবে পাল্টাতে হয়, সেইগুলো আমার কাছে খুব হরিবল। ডিরেক্টর হিসেবে যখন পাল্টাই তখন ভীষণ কষ্ট হয়, আমি সত্যি বলি, তখনই কষ্ট হয়। কারণ তখন আপনি কেন পাল্টায়,
তাহলে লেখার জন্য ওগুলো দরকার নেই। ওগুলো দরকার হচ্ছে যে কেউ হয়তো অভিনয় করতে পারছে না, তারটা ছোট করা, তারটা অমুক করা, থিয়েটারে এটা জমে না। এই যে থিয়েট্রিক্যাল ক্যালকুলেশন, এই যে একটা ম্যাথমেটিক্স দিয়ে মাপা, এটা আমার কাছে কিন্তু এটা করতেই হয়। এটা আলোর জন্য পাল্টাও, এটা মুহূর্তটা দাঁড়াচ্ছে না বলে পাল্টাও, এটা একটা কি অন্য লোকের কাজ বলে আমার মনে হয়। আমার কখনোই নিজের কাজ বলে মনে হয় এই জায়গাটা উঠছে না। আমার মনে হয় যে লেখা যদি একটু সাফিসিয়েন্ট থাকে, তারপর যদি আমি পারছি না, তার মানে হয়ে গেছে কি যে ডিরেক্টর হিসেবে আমার একটু মনোযোগও নেই, ততখানি আমার ক্ষমতাও নেই, যার জন্য আমাকে এত পাল্টাতে হয়। একটা ক্ষমতাবান ডিরেক্টর হলে ও অনেক সময় নাট্যকারকে শ্রদ্ধা করি বা বিশ্বাস করি ওই 4 লাইনের উপরেই ব্যাপারটাকে দাঁড় করাবে। আমি যেহেতু অক্ষম ডিরেক্টর, অথচ আমাকে দাঁড় করাতে হবে, ফলে আমার পক্ষে ব্যাপারটা আরো জটিল হয়ে গেছে। আমি আরো পাল্টে অমুক করে তমুক করে এটা একটা হাজপাস কাণ্ড কখনো কখনো হয়ে যায়। আর আপনি যেটা বললেন যে কষ্ট হয় ভীষণ, ডিরেক্টর হিসেবে পাল্টাতে গেলে আমার তখন ভীষণ কষ্ট হয়, তখন আমার মোটেই ভালো লাগে। কারণ আমি ঠিক এটা পছন্দও করি না। কিছু কিছু লোক আছে ডিরেক্টর হিসাবে, আমি এটা করি, অন্যের উপরে করি না বলে অন্য কেউ কিছু বলে না, কিন্তু সত্যি যদি অন্যের উপরে আমি করতাম এরকম, অন্য তো আমাকে যাচ্ছে তাই কারণ না। অনেক সময় অনেক জায়গায় মনে হয় যে ডিরেক্টররা যা করেন সেটাতে নাটকের আরো একটা ডাইমেনশন আসে, তবে খুব বেশি লিবার্টি নেওয়া, খুব বেশি চেঞ্জ করা উচিত নয়। তাতে অনেক সময় নাটকের কথ্যটাই বদলে যায়, চেঞ্জ হয়ে যায়, স্ট্রেসটা আলাদা হয়ে যায়, সেগুলো কিন্তু আমি কখনোই চাই না যে কোনো ডিরেক্টর আমার নাটক পাল্টে করে ক্লিন কথা তো পাল্টে, যখনই পাল্টাতে দেখেছি আমি সেটা পাল্টে। আর আমি মনে হয় যে যদি মনে হয় যে এটা দাঁড়াচ্ছে না, কিছু হচ্ছে না, তাহলে করো না, বেটার ড্রপ দ্য প্লে। তুমি এটা ধরে রাখছো কেন? কিন্তু সব সময় করেই থাকেন ডিরেক্টর। আমার তো এটা নিয়ে ভীষণ ঝগড়া সবার সঙ্গে অনেক সময়। না, ডিরেক্টরটা করে থাকেন, শুনুন, নানা রকম ভাবে করার ব্যাপার আছে। আপনি যদি একটা লিটারেচারটা পাল্টে দেন, একটা পোর্শন পাল্টে দিয়ে লিখলেন, এগুলো খারাপ। আপনি ডিরেক্টোরিয়াল অনেক কিছু তো আপনার অ্যাড করা থাকবেই। দি মোমেন্ট আপনি কাগজের উপরে যে অক্ষরগুলো আছে সেগুলোকে জ্যান্ত মানুষ করে আপনি মঞ্চের উপরে তুলছেন, আপনি তো অনেক কিছু করবেনই। আমার তো কখনো আপনার রাজদর্শন দেখতে গিয়ে মনে হয়নি যে কিছু অ্যাড হচ্ছে বা কিছু হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে অ্যাজ ইট ইজ আছে। একটা পরিমাণগুলোও কথা আছে, আপনি কি করবেন না করবেন, কেমন ভাবে ডিরেক্টরের তো একটা অবশ্যই একটা মস্ত বড় ভূমিকা আছে, কিন্তু ডিরেক্টরের এরকম ভূমিকা নেই যে ইউ উইল বি দ্য সেকেন্ড প্লে রাইট। সেকেন্ড প্লে রাইট হিসেবে আবার কাটাকুটি করে করে যাবে। বহু লোক আছে আমাদের এখানে, থিয়েটার এমনই একটা বাজে ব্যাপার জানেন। এই যে নবান্নটাকে দেখেছি, সেটা বিজনদার নাটক বলে আমার মনে হয়। আচ্ছা, এত কাটাকুটি, তুমি হঠাৎ নবান্নটাই তাহলে করার এত দরকার কি করে? আমি জানি তো না, এরকম অজস্র আছে। মহিলাদের নাটককে আমি ছত্রখান করতে দেখেছি বাইরে, মহাশা লেগে দিয়েছি, মহিলা নাটকের ছত্রখান করে মানে এন্ড চেঞ্জ করে দেয়, যে কমেডি তাকে হয়তো ট্র্যাজেডি করে দিল, কেন এটা তো বলার দরকার। এটা আমাদের পাগলা ঘোড়া নিয়ে যেটা হয়েছিল তাতে একদম স্ট্রেসটাই বদলে গিয়েছে। তাহলে করবেন কেন? আমার এই হচ্ছে 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের থিয়েটারের এই একটা বাজে রেওয়াজ আছে। আমাদের থিয়েটারে ব্যাপারে না, শুধু এমনি যে আমি বদল করার বিপদ, তাই বলে ডিরেক্টরের কিছু যোগ করার নেই এ কথা আমি বলছি না। আমি লাইন্স বদল করার কথাটাই আমি পরিষ্কার বলছি যে আপনি ইউ ক্যানট চেঞ্জ দ্য লাইন্স। আপনি এটাকে অ্যাকচুয়ালাইজ করার জন্যে, এটাকে প্রডিউস করার জন্যে ডিরেক্টরের ভূমিকাটাতে কিছু কমছে না। কিন্তু আমাদের থিয়েটারের বাজে রেওয়াজটা কি জানেন? পুরনো দিনে আমরা জানি আমাদের অনেক নাট্যকাররাই এরকম অভিযোগ করে থাকেন, প্রাচীন নাট্যকাররা নাটক তারা লিখে দিতেন, অভিনেতারা পাল্টে নিতেন।
এটা কিরকম একটা অসভ্যতা না আমাদের প্রফেশনাল স্টেজগুলো? না, নাটক লিখে দেওয়া হলো, এইবার অভিনেতারা সব এক একজন এসে পাল্টে নিল যে কার কিরকম, কার কিরকম স্যুট করে। মনোজ দা, সেটা এখনো হয়। এখনো এই সমর্থ ডিরেক্টর যদি থাকেন, খুব ভালো ডিরেক্টর, পাওয়ারফুল থাকেন, তাহলে উনি চেঞ্জ করলেও হয়তো একটা কিছু ডাইমেনশন অ্যাড করেন। অনেকেরা তা পারে না। আমি জানি কতগুলো চেঞ্জ এরা পট করে করে নেন, না এইটা এই এন্ডটা ভালো লাগছে না, এটা তাহলে এইটা এইরকম এইটা করে নেওয়া। অনেক সময় ভালো হয়, অনেক সময় যদি মনে হয় এটা খুব অন্যায় করা। আমি যেটা বলছি সেটা নীতির কথা বলছি। ন্যাচুরালি খুব বিশাল মাপের একজন ডিরেক্টর এসে হয়তো আমার অদেখা জিনিস, অচেনা জিনিস আমার নাটকের মধ্যে থেকে তিনি খুঁজে বার করতে পারেন এবং তিনি আমাকে কনভিন্স করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। সেখানে আমি তো তার ছাত্র, কিন্তু সেটা হয় না। কিন্তু সেটা যদি নীতি হয়ে যায় থিয়েটারে, তখন একটা র্যান্ডাম যা খুশি ব্যাপার চলবে। আমি দুটো জায়গায় গিয়ে দুরকম নাটক দেখবো। আমাদের থিয়েটারে এক্স্যাক্টলি এটা ছিল এবং এখনো বোধ হয় আছে। না, এখনো আছে। যে বড় মাপের অভিনেতা অভিনেত্রীরা তারা এটা দাপ ভোটে এসে নিজের রোল পাল্টাতে থাকে। আচ্ছা, আমার যেন মনে হয় এটা বড় দাপের, মানে সেটা বাংলাতে আমি জানি না, প্রফেশনাল স্টেজে হতে পারে। নর্মালি অ্যাক্টার্সরা করছেন না। আমাদের যেটা প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা ডিরেক্টরসরাই করছেন। তাদেরই হয়তো যোগ করে, দেখুন যোগ করাটাও খুব রিস্কি। আপনি এমন কথাগুলো যোগ করে দেবেন, আমার মনে হয় যে কাট করাটা তবুও সহ্য করা যায়, কেন অসুবিধে নেই, কিন্তু যোগ করতে গেলে যার যেটা নেই নাটকে সেটা অ্যাড করে দেবেন, ওটা চেষ্টা করে দেবেন। অবশ্যই না, ওটা যেটা আপনি বললেন, আমি ওই কথাটা বলছি যে আমাদের থিয়েটারে, আমাদের এই 100 বছরের থিয়েটারটায় এক এক সময় এক এক দলের রাজত্ব বা প্রভুত্ব কায়েম হয়েছে। কখনো আমাদের থিয়েটারে নাট্যকার বড় হয়ে দেখা দিয়েছেন, কখনো আমাদের থিয়েটারে অভিনেতা অভিনেত্রীরা বড় মাপের দেখা দিয়েছেন, কখনো ডিরেক্টর। এই মডার্ন যুগটা ডিরেক্টর এখন হয়তো এটা আর তারা যা ইচ্ছে করতে পারে। না, আমাদের অনেকেরা আছেন যারা বলেন যে হোয়াট ইজ দ্য রাইটার, উই হ্যাভ মেড হিম দ্য রাইটার বিকজ অফ আস, যে তাদের নাটকটা এত লোকপ্রিয় হয়েছে, তা না হলে কে জানতো। এইরকম দর্পের সঙ্গে কি ধরনের বোধ থেকে যদি কথাটা বলছে, সেটা আমার খুব খারাপ লাগে। যদিও মানে হি ইজ এ ভেরি পাওয়ারফুল ডিরেক্টর, নো ডাউট অ্যাবাউট ইট, but I feel that he doesn't have any business to say like that. He is very sincere. He is very faithful to the writer. He tries to project him as far as possible. তবে ওইটা যে আমি তোমাকে বড় করে তুলছি, তোমার নিজের অতটা স্বার্থে নয়, তোমার স্বার্থের সীমা আছে। তিনি তো তার নিজের কাজটাকে অশ্রদ্ধা করছেন। সেটা তার কাজ তো আমাকে ফোকাস করা নয়, তার কাজ একটা নাটক প্রডিউস করা এবং নাটকের ভেতরকার রহস্যটাকে পরিষ্কার করে দেয়। আমি কত আপনি মনোজদা ফিল্মে অনেকগুলো কাজটা করছেন, আপনার কাছ থেকে নিশ্চয়ই আপনার কন্টেম্পোরারি যারা কিংবা যাদের নাটকটা আপনি দেখছেন তাদের কাজটা কিরকম লাগছে কিছু যদি বলতে চান কারোর করতে। হ্যাঁ, নাটকগুলো যা দেখছেন, অভিনেতা কিংবা নির্দেশক কিংবা সেটাই দুজনের কাজটা। পুরোনো আমলের তো নিশ্চয়ই আপনি খুব বেশি দেখেন, খুব বেশি পুরোনো তো নাটকগুলো আপনি দেখেননি, করে তো এসেছেন তখন, তারপরে আর কতটা আমি তো খুব পুরোনো নাটক দেখিনি। হ্যাঁ, ইদানিং যারা কাজ করছেন তাদের মধ্যে গোড়াতে কি আপনি বললেন তো নিজের কথা বলতে, সেটা নিয়ে এমন ব্যস্ত হয়ে আছি, পুরোনোদের কথা তো পট করে আবার আরেকটা প্রসঙ্গে যেতে কষ্ট হচ্ছে। আচ্ছা, না ঠিক আছে, তাহলে আপনি আপনার প্রসঙ্গে থাকুন। ফিল্মে তো আপনি কাজ করছেন আজকাল, কি কি করেছেন ফিল্মে, কি করে নাটক থেকে আপনি তো নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এখন আবার ফিল্মে ওই তো স্বাধীনতা বাগান করতে করতেই ফিল্মে চলে যাই মানে তখন বাবু একদিন দেখতে আসেন, তারপরে নাটকটা উনি নিজে থেকেই এসেছিলেন দেখতে। তার পরের দিন উনি একটা প্রস্তাব রাখেন যে আমি ছবিটা করতে চাই, যদি আপনি ওই রোলটা করেন, সাজানো বাগানটা যদি ওটা আপনি করেন তাহলে আমি ছবিটা করব।
তার আগে আমার কোনোদিন ছবিতে নামার ইচ্ছাও ছিল না, ভাবিনি। না আমি কোনোদিনই ভাবিনি। ইনফ্যাক্ট আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে কোথায় দেখা করবো, বললেন তো তাহলে স্টুডিওতে। উনি বললেন কোথায় দেখা হবে, বলুন আপনি। তো উনি বললেন যে স্টুডিওতে। আমি বললাম কোথায় স্টুডিও, এরকম NT2, সেটা কোথায়? হ্যাঁ আমি কোনোদিন যাইনি। এরকম ভাবেই মোটামুটি ছবিতে যাওয়া হয়। প্রথমে তো ওই ছবিটা করি, তারপরে তপনদার সাথে পরে একটা আদালত, একটি মেয়ে, এরকম ওই ছবিটা করি। তারপরে আর বড় ছবি বলতে আর একটা ছবি তপনদার সাথে করছিলাম, যে ছবিটা হয়নি, অভিমন্যু বলে একটা ছবি। শুনুন, হাউ ডু ফাইন্ড দ্যাট এক্সপিরিয়েন্স, ছবিতে করা, স্টেজে করা? হ্যাঁ মোহনা দিকে করেছিলাম, সত্যজিৎ বাবুর সাথে এটা করেছিলাম ঘরে বাইরে। তারপর তো এখন অনেকগুলো মাঝে 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 এখন ব্যাপার হচ্ছে যে ছবির অভিজ্ঞতা কিছুদিন আগে পর্যন্ত আমার বেশ ভালো ছিল। যখন শুধু তপনদাদের সাথে করতাম তখন ভালো ছিল। ভালো ছিল মানে ওদের মানে ওর সাথে কথা মানে কি বলবো, যে ছবি ছাড়াও মানে ওই তপনদার সাথে করাটাই একটা খুব একটা সুখের স্মৃতি হয়ে আছে। কারণ ছবি, নাটক সবকিছু নিয়ে আমাদের বহু সময় কথা হয়েছে। মানে শুটিং এর আগে পরে আমরা অনেকটা রিল্যাক্সেশনের মধ্যে বেশ সুন্দর আমার লেগেছে। এবং ছবিটাকে আলাদা করেও আমি দেখিনি, যখন শুনেছি তার কাছে ও অনেক ছবি দেখা আছে, আমার অত ছবি, উনি অনেক ছবি দেখেছেন, প্রত্যক্ষ তো বহু ছবি করেছেন। তোমার সাথে একটা ফেস্টিভ্যাল, কত মানে আন্তর্জাতিক কত উৎসব দেখেছেন। ফলে সেটা আমার খুব ভালো লাগবে। এবং ইউনিটও খুব ডিসিপ্লিন, খুব মাপজোপ করে কাজকর্ম হয় এবং ভালো কিছু করার যে আকাঙ্ক্ষাটা নিয়ে আমরা থিয়েটারটা করি, সেই আকাঙ্ক্ষাটা ওরও আছে একটা ছবি করার পিছনে, সেই নিষ্ঠা, সেই এটা আছে। কতটা কি হওয়া না হওয়ার কথা আলাদা, সে আমার থিয়েটারই বা কতটা হচ্ছে সেখানটায় আমাদের খুব একটা। পরে সত্যজিৎ বাবুর ওখানে গিয়েও ন্যাচুরালি যে আমার সেটা বেড়েছে, ওই কিছু কমে। কিন্তু পরে যখন এখন যেসব ছবি করছি সেগুলো করা ওঠা না করছি, এখন না করে তারা একটু বসে থাকতে হয়। আর আপনি একটা পারফর্মার, সে কি করে বসে থাকে? আমার যদি এখন সত্যি আমি যদি নিজে থিয়েটার না করতাম তাহলে তো আমার যেখানে হোক করতে হতো না থিয়েটার। আর থিয়েটার হচ্ছে থিয়েটারটা আমি করছি, আর ছবিটা করতে যে আমার খারাপ লাগছে, আমার কেন খারাপ লাগবে? একটা অন্য মিডিয়ামে অভিনয়টা অনেকটা শেয়ার। তপন বাবুর কাছে করার আর একটা আনন্দ হচ্ছে যে উনি কিন্তু খুব ভালো অভিনয় করেছেন, খুব ভালো অভিনয় করাতে পারেন। মানে আমি তো থিয়েটারে অনেকদিন ধরে আছি, অনেকের কাছে আমি থিয়েটারে কাজ করেছি, অনেকে আমাকে অভিনয় শিখিয়েছে বা অনেকের অভিনয় আমি দেখেছি, কিন্তু ওর মতন অত ভালো বুঝতে এবং বোঝাতে আমি কাউকে আমাদের থিয়েটারে দেখি। আমাদের থিয়েটারের খুব বড় বড় অভিনয় থেকেই উনি শেখাতে পারেন, তো সুন্দর আর সুন্দর করে মানে বাচিক অভিনয়টা। যেহেতু উনি সাউন্ডে অভিনয় ছিলেন, তো সাউন্ডে উনি অনেকদিন কাজ করেছেন, বাইরেও গিয়ে করে লন্ডনে অনেকদিন ছিলেন সাউন্ড রেকর্ড স্টেশন। বাচিক অভিনয়টা অত্যন্ত সুন্দর, অত্যন্ত স্বাভাবিক। কেননা খুব ছোট ছোট অবজারভেশন আছে, অ্যাকসেন্টগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। মানে অনেক কিছু এক্সপ্লোর করেন। তার সঙ্গে আর কোনো ছবিতে করলেন না? তিন চারটে ছবিতে, তিন চারটে সব তার সঙ্গেই করলেন। আদালত করেছি, বাঞ্ছারাম করেছি, অভিমন্যুটা পার্টলি করেছি, দৈবুজ্য রহস্য করেছি। আর একটা ছবিতে করলাম, ওই আতঙ্ক বলে একটা ছবি উনি এখন করছেন, সেটাতে করলাম। এই চারটে পাঁচটা ছবিতে করে ওইটা আমার খুব ভালো লেগেছে। মানে আপনি ফিল্মতেও কাজ করে অভিনয়ের আনন্দটা পেলেন? কেন নর্মালি যেটা হয় যে ফিল্মে কাজ করতে গেলে অভিনয়ের পক্ষটা তো ভালো হলে ওই যে কাট কাট করে হয়, আমাদের থিয়েটারের লোকের পক্ষে একটু অসুবিধা হয়, ওই যে মানে সুইচ অন সুইচ অফ, এই যে চ্যালেঞ্জিং বটে।
চ্যালেঞ্জিং। এটা কি আপনার প্রথম ছবিটা চরিত্রটা আপনি নিজের লেখা ছিল বলে সেই নিজের সুবিধা হয়েছিল? নিজের লেখা নিজের করা ছিল বলে আমার অনেক সুবিধা হয়েছিল। প্রথম ছবিতে ঢুকতে হ্যাঁ, আমার ঢুকতে খুব সুবিধা হয়েছিল, কিন্তু তপনদা এবং তপনদার ইউনিটের ওরা বলেন যে সেটাই আপনার অসুবিধার কারণ ছিল। কারণ ছিল এই কারণে যে থিয়েটারে দীর্ঘদিন ধরে আপনি লাইন্সগুলোকে নিজের এক ধরনের প্রজেক্ট করতেন। থিয়েট্রিক্যাল প্রজেকশন ইজ ওয়ান থিং অ্যান্ড প্রজেকশন ইন ফিল্ম ইজ অ্যানাদার থিং। থিয়েটারের অনেক কিছুই আমার লাউড ব্যাপার স্যাপার ছিল। সামহাউ অর আদার আমি ওটা সুইচ ওভার করতে আমার বিশেষ কিছু পরিশ্রম হয়নি, খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা হয়ে গেল। না, আমি ঠিক না। যখন প্রশ্নটা করছে তখন একটু জোরে করবে, তাহলে শোনা রেকর্ড হবে। হ্যাঁ, না, আপনি কি ফিল্ম করতে এসে ওই রোলটাকে অন্য কোনো ভাবে ইন্টারপ্রেট করেছিলেন? না, নিজের লেখা যখন আমি সুবিধা ছিল না, আর ফিল্ম করতে গিয়ে আর আমার ইন্টারপ্রিটেশনের কিছু হয়নি, কারণ ওই ক্যারেক্টারটার ক্ষেত্রে হয়নি। এই কারণে যে ওই ক্যারেক্টারটা এত আমার রুচির মধ্যে তখন ছিল যে চরিত্রটাকে নিয়ে আলাদা করে আর আমায় কিছু ভাবতে হয়নি। কি করব, কোথায় করব, এটা আমার ঠিকই ছিল। আর সেটা যদি ডিরেক্টর চাইতেন একদম অন্যরকম ভাবে, তাহলে কিন্তু অসুবিধাটা হতো বলে, অনেক অসুবিধা অন্যরকম ভাবে তো চাননি। বলে আমার যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে মাপটাকে কমানো, মাপটাকে ছবির মাপে নিয়ে আসা, হ্যাঁ, আরো কিছু সূক্ষ্মতা অভিনয়ের মধ্যে আনা, কেমন সেগুলোকে আমি করেছি। এবং সেটা করতে আমার ন্যাচারালি খুব ভালো লেগেছে, খুব ভালো লাগবে। কারণ আপনি দেখুন যে আমি একটা কাঠের স্টেজের উপরে তখন আমি 70 রাত্রি ওই অভিনয়টা করেছি, যেখানে একটা গাছ নেই, একটা পাতা নেই, কিছু নেই। আমাকে নিয়ে গিয়ে যখন বারুইপুরের মাঠে প্রথম নামিয়ে দেওয়া হয় একটা পুকুরের মধ্যে জল তোলার জন্য, আমার সেই দিন মনে হলো যে সত্যি সত্যি একটা চাষিটা হলো, যে সত্যি দুটো টিনের জল নিয়ে কাদার মধ্যে আটকে গিয়ে আর উঠতে পারছিল না। এবং তারপরে মাঠের মধ্যে মাটির উপরে দাঁড়ানো, চারপাশে সত্যিকারের গাছ। কাজে থিয়েটারে যারা চিরদিন করে, আমার খানিকটা একটা মুক্তির মতনও হয়েছিল, ইন এ ওয়ে, তাই না? ওই চরিত্রটা ঠিক ঠিক জায়গায় পড়েছি আমি, না সেই কবি গাছগুলো আছে, সে কোনোদিন আমরা কি গাছ একটা স্পর্শ করেছি? আমার কোনোদিন গাছ, কিন্তু আমরা চাষি করি, কিন্তু সত্যি যদি জীবনে গাছ নাও দেখি আমার থিয়েটারে চাষি হতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমি যদি কোদাল নাও চালাচ্ছি তখন অ্যাকচুয়ালি আমার কোদাল চালাতে হলো, এটা করতে হলো, পেশিগুলো খাটাতে হলো। থিয়েটারও হয়তো অন্যরকম ভাবে করা হয়, কিন্তু যাই হোক টাচ অফ রিয়েলিটি, মানে আলাদা ধরনের এক্সপিরিয়েন্সটা, আলাদা ধরনের এক্সপিরিয়েন্সটা হবে, আলাদা ধরনের একটা এক্সপিরিয়েন্স। টাচ অফ রিয়েলিটি আমাকে একটা অন্য জায়গায় আমার খুব ভালো লেগেছিল সেই জন্য করতে। এবং তারপরে আমি দেখলাম যে উনি সত্যিই খুব অভিনয় ভালোবাসেন এবং করাতে চান। এক একজন ডিরেক্টরের এক এক জায়গায় জোর থাকে, ওর অভিনয়ের উপরেই বেশি জোর থাকে, উনি জানেন। সেটা ন্যাচারালি থিয়েটারের লোক হিসাবে যিনি অভিনয়ের উপরে জোর দেন, তাদের মানে থিয়েটারে তো অভিনয়টাই মুখ্য, তাকে তখন ভালো লাগে, কাজে ওর কাছে আমার ভালোই লাগে। আর এখন যাদের কাছে করি তারা অভিনয়ও জোর দেন না, কোনো কিছুতেই তাদের ঠিক জোর যা করে দিলেন, তাদের জোর অন্য জায়গায় অন্য জায়গায়।